গল্পের নাম মন বাড়িয়ে ছুঁই, কলমে ফাবিয়া মম। গল্পের অষ্টম অংশ। শেফালি ভাবি যা করেছে পুরো ব্যাপার নিয়ে 7 গ্রাম পর্যন্ত ছি ছি করবে। এখন বিয়েটা করে ফেললে সামনে অন্তত কোনো ঝামেলা হবে না। মার্জা ছেলের কথায় সম্মতি জানিয়ে দিল। কিন্তু প্রস্তাব রাখার ব্যাপারে মার্জা একবার হান্নান শেখের মুখটার দিকে তাকালো। রাগের কারণে মুখের কুচকানো চামড়া পর্যন্ত লাল হয়ে আছে। সেদিকে দৃষ্টি নিবন্ধ রেখে মার্জা অন্যমনস্ক গলায় বলল, বাবা, যদি আজকের ঘটনার জন্য বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দেয়? মাহতিম হান্নান শেখের দিকে তাকালো, দাম্ভিকতার ভঙ্গিতে বুক ফুলিয়ে নিঃশ্বাস টেনে নিল। সেটা শব্দ করে ছেড়ে দিতেই দুপকেটে হাত ঢুকিয়ে শক্ত চাহনিতে বলে উঠল, নাটা খালি করুক না, তারপর আমার খেলা দেখাবো। বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে, সবার মধ্যে তীব্র উত্তেজনা কাজ করছে। কি থেকে কি হবে সেটা নিয়ে চিন্তা করছে সবাই। মাহতিম দূরে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে অপেক্ষা করছে পরিস্থিতি কিরূপ হবে সেটা দেখার জন্য। হান্নান শেখ এত কিছু হওয়ার পরও চুপ করে আছেন, নিশ্চয়ই এটা আগাম ঘটনার সূত্র। মার্জা বিচক্ষণ বুদ্ধির সাহায্যে হান্নান শেখের কাছে প্রস্তাব পেশ করল, খুবই শান্তভাবে কোমল কণ্ঠে বিয়ের ব্যাপারটা তুলে ধরল। আজকের ঘটনার জন্য আমি খুব কষ্ট পেয়েছি বাবা মশাই। এমন ঘটনা গ্রামবাসীর কাছে না আসলেও পারত। এটা যদি নিজেদের মধ্যে মীমাংসা হয়ে যেত, অন্ততপক্ষে এত বড় ঝামেলা হতো না। কিন্তু আপনার কাছে কিছু দিন যাবৎ কিছু কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। আজ সে কথাটা না বলে পারছি না। আপনার ছোট নাতনিকে আমার মেয়ের মতো রাখতে ইচ্ছে করে। আমার তো কোনো মেয়ে হয়নি, এটার আফসোস আজীবন থাকবে। আপনিও জানেন, আর মাউইও জানত, আমি খুব মেয়ে পাগল মহিলা। কিন্তু আল্লাহ আমার ভাগ্যে ছেলেই দিয়েছেন, কোনো মেয়ে সন্তান দেননি। মাহদির বেলায় একটাই চিন্তা ছিল, ও মেয়ে হলে ভালো হতো, কিন্তু ছেলে হওয়ার পরও আমি অখুশি হইনি। কিন্তু বাবা মশাই, মায়ের মন সবসময়ই একটা মেয়ের অভাব অনুভব করে। সেই থেকে ইচ্ছে ছিল বড় ছেলেকে দিয়ে ছোট একটা মেয়ে আনাবো। নিজের মেয়ের মতোই লালন পালন করে বড় করব, একটু একটু করে সংসার বুঝিয়ে দিব, সময় হলে সবকিছুর ভার তুলে দিব। কিন্তু আমার ছেলে তার কর্মজীবনে এতটাই ব্যস্ত, এতগুলো বছরে সে বিয়ের চিন্তা করতে পারেনি। আপনি যদি মেহনুরকে আমার জন্য একেবারে দিয়ে দেন, আমি নিজের শেষরত্নের মতোই ওকে যত্ন করব। আল্লাহ আমাকে যতদূর সামর্থ্য দিয়েছেন সবটাই ওর জন্য বিলিয়ে দেব, কিন্তু বাবা মশাই আজকের ঘটনা চিন্তা করে আপনি আমার আবদারটা ফিরিয়ে দিয়েন না। আমার সন্তানের ভালোর জন্য আমি মেহনুরের হাত চাইছি বাবা মশাই, মেয়েটাকে আমার ঝুলিতে দিয়ে দিন। মার্জার আকুতি ভরা আবদারের কাছে চুপ করে রইলেন হান্নান। তিনি মুখেও কিছু বললেন না, চোখও তুলে তাকালেন না। কিছুক্ষণ গভীরভাবে নীরবতা পালন করার পর সুজলার দিকে তাকালেন। সুজলার সজাগ দৃষ্টি দেখে তিনি কিছু আঁচ করতে পারলেন, কিন্তু সেই আঁচকৃত কথাটা মুখ ফুটে বললেন না। সময় যখন হুড়হুড় করে আধ ঘন্টা পেরিয়ে গেল, তখন মার্জার শান্ত মুখটা ধীরে ধীরে নিচে নেমে গেল। মনের মধ্যে একটাই ভয়, একটাই দুশ্চিন্তা, ছেলে আবার হুলস্থুল কাণ্ড করে কিনা। মার্জা মনে মনে শুধু একটাই জপমালা করছিল, হান্নান শেখ যে করেই হোক বিয়েতে রাজি হয়ে যাক, বিয়ের জন্য সম্মতি দিক, সবকিছু ঠিকঠাক করার উছিলা হোক। ঘড়িতে 11টা বেজে 20 মিনিট চলছে, মাহতিম সেটাই নিজের হাতঘড়িতে স্বাভাবিক ভঙ্গিতে দেখছে। এদিকে সৌভিক, নীতি, তৌফ, সিয়ামরা মারাত্মক চিন্তায় ভেঙে পড়েছে। মাহতিম অত মনোযোগ দিয়ে ঘড়ি কেন দেখছ? ঘড়িতে কি লুকিয়ে আছে? এসব নিয়ে কৌতূহল জাগতেই সামিক বলে উঠল, সৌভিক ভাই। মাহতিম ভাইয়ের লক্ষণ ভালো দেখাচ্ছেন। ভাই ঘড়িতে কি দেখছে? সৌভিক নিজেও এখন মূর্খ বনে আছে। মাহতিম কি করার চিন্তায় আছে সে বিষয়ে তিল পরিমাণ ধারণা নেই। মাহতিমের দিকে তাকিয়ে থেকে সৌভিক শুধু একটা কথাই বলল,
মন বলছে ও সময় কাউন্ট করছে। একুরেট সময়টা চলে এলেই কাহিনী শুরু করবে। তোরা জাস্ট প্রে কর, ভালোই ভালোই যেন বিয়েটা টেলে যাক। সৌভিকের কথা শুনে ফারিন মাঝখান থেকে বলে উঠল, হান্নান নানা চুপ করে আছে কেন? উনার কি এখানে চুপ থাকা উচিত? ওই সুরাইয়াকে কষিয়ে দুটো চর মারা দরকার ছিল। ওর মতো কাজ যদি আমি করতাম, আম্মু আমাকে পিটিয়ে শেষ করত। ওর যে কপাল কত ভালো, আমি সেটাই চিন্তা করছি। কিন্তু কথা হলো গিয়ে, মেহনুর দৌড়ে পালালো কেন? আমি কি রুমে যেয়ে দেখে আসব? ফারিনের ব্যাপারটা শুনতে পেয়ে নীতি কথাটার উত্তর দিল। শান্ত সুরে স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, 2 মিনিট দাঁড়া, আমার মনে হয় নানা কিছুক্ষণের মধ্যে উত্তর জানাবে। নীতির কথাটা শুনে পুরো গ্যাং ওর দিকে আশ্চর্যভাবে তাকালো। ওর কথাটা শুনে মনে হলো নেপালের কাঠমান্ডু যেন মোল্লাবাড়িতে চলে আসছে। কিন্তু সময়ের জরিপ বেশিক্ষণ না হতেই হান্নান শেখ মুখ খুললেন। খুবই তেজহীন গলায় নরমভাবে মার্জার প্রস্তাব গ্রহণ করলেন। মার্জা এ কথা শুনে আর দেরি করতে চাইলেন না, যত দ্রুত সম্ভব আজকের মধ্যেই কাজী ডাকিয়ে 3 কবুল বলিয়ে দিবেন। মাহতিম ঘড়ির দিকে 11:30 পর্যন্ত তাকিয়েছিল। উদ্দেশ্য একটাই ছিল, যদি 11:30টার ভেতর উত্তর না জানাতো, তাহলে সিঁড়ি ধরে উপরে গিয়ে মেহনুরকে তুলে আনত। হান্নান শেখ নাতনির বিয়ে উপলক্ষে একটু হাসার চেষ্টা করলেন, কিন্তু শেফালির চেহারার দিকে তাকাতেই তিনি পুনরায় বেজার হয়ে গেলেন। মার্জা একান্তভাবে মাহমুদার সাথে কথা সেরে নিল, বিয়ের জন্য সবাইকে দাওয়াত না দিয়ে কিছু পরিচিত লোকদের বলার ব্যবস্থা করল। হান্নান শেখ মার্জার উচ্ছ্বসিত মুখটা দেখে ক্ষণিকের জন্য শেফালি ও সুরাইয়ার ঘটনাটা মাটি চাপা দিলেন। বিয়ের কাজটা শেষ হতেই মা আর বেটিকে পাকোড়াও করে ধরবেন। গায়ে সাদা রঙের পাঞ্জাবি চাপিয়ে হাটের উদ্দেশ্যে গেলেন হান্নান শেখ। সঙ্গে নিজের দলবল ডাকিয়ে কিছু ছোকরাসহ আয়োজনে লেগে পড়লেন। এদিকে তরুণের ঘটনা মীমাংসা করার জন্য গ্রামে 5টার দিকে পঞ্চায়েত বসবে। সেখানে গ্রামবাসীর সামনে হান্নান শেখ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এই ঘটনার সাথে যেহেতু ওতপ্রোতভাবে মাহতিমও জড়িত, তাই বিয়ের পর্ব শেষ হতেই পঞ্চায়েতের সালিশের জন্য ওকেও বেরুতে হবে। পুরো ঝামেলা আজকের মধ্যে মিটমাট করে শেফালির ব্যাপারেও কঠিন সিদ্ধান্ত নেবেন হান্নান শেখ। কিন্তু তার আগে নাতনির হুটহাট বিয়েটার জন্য দ্রুততার সাথে আয়োজন করা জরুরি। 7 গ্রামে মুখ নোংরা হওয়ার চাইতে মেহনুরের বিয়েটা আজকের ভেতর সেরে ফেললে ঠিক। এতে পরবর্তীতে কেউ কটাক্ষ করার সাহস পাবে না। তাই হান্নান শেখ নিজেও বিয়েটার জন্য দেরি করতে চাইলেন না। বেলা 4টার দিকে কাজী আসলো, 4:30টার ভেতর বিয়ে পড়ানো শেষ হবে। সুজলা, মাহমুদা রান্নার কাজ দেখার জন্য গ্রামের কিছু মহিলার সহযোগিতা নিল। বড় বড় ডেক পাতিলে রান্নার জন্য সবাই একত্র হল। হান্নান শেখের নির্দেশে কিছুক্ষণের মধ্যে এসে পড়ল কয়েকজন পাক্কা বাবুর্চি। এরপর শুরু হলো রান্না করার কাজ, যেটা চলতে থাকলো উঠোনের একদিক। মার্জা কনের জন্য শাড়ি কিনতে যেয়ে মারাত্মক বিপাকে পড়ল। এটা যেহেতু গ্রাম, তাই মনমতো শাড়ি পাওয়া মুশকিল। মার্জা ভীষণ চিন্তায় মগ্ন হলে শেষে মাহতিমের কাছে ব্যাপারটা খুলে বলল। মাহতিম সবটা শুনে শান্ত ভঙ্গিতে জানালো, সে নিজে এখানকার মার্কেট থেকে শাড়ি এনে দেবে। যেহেতু ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে, তাই নর্মাল শাড়ি হলেই যথেষ্ট। মার্জা মাহতিমের কথায় অনেকক্ষণ পর শান্ত হল। ছেলের কথায় সম্মতি দিয়ে বাকি কাজে মনোযোগ দিল। বেলা যখন 1টার কাটায় পৌঁছাল, তখন নীল আকাশটা কালো মেঘের আড়ালে ভয়ঙ্করভাবে ঢেকে গেল। কালো কালো মেঘগুলো বেশ জোরে সোরে গর্জন করতে লাগল। আকাশের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে তুমুল বৃষ্টি পড়বে। সবাই দ্রুতগতিতে কাজ সেরে বাড়িতে ঢুকে পড়ে। ঠিক 1:30টার দিকে সত্যি সত্যিই তুমুল বর্ষণ শুরু হয়। বৃষ্টির মধ্যেই সব কাজ শেষ করে হান্নান শেখ বাড়িতে ফিরেন, সঙ্গে করে কাজী এবং কিছু হুজুর মানুষ আনেন।
বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে এদিকে 4টা বেজে যায়। বৃষ্টির কমার বদলে উল্টো অবস্থা দেখা দেয়। আবহাওয়ার অমন খারাপ পরিস্থিতি দেখে সবাই শুধু হতাশার নিঃশ্বাস ছাড়ছে। বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা করুণ হয়ে যাচ্ছে। সুজলা এবং মাহমুদা এসে মেহনুরকে প্রস্তুত করে 4:30টার দিকে কাজী এসে কবুলের কাজ শেষ করবে। হান্নান শেখ কাজীকে ডেকে বিয়ের কাজ শুরু করতে বলেন। কাজীর আদেশে সিয়াম তখন মাহতিমকে ডাকতে যায়। মাহতিম সাদা শার্টের কলার ঠিক করে আয়নায় নিজেকে দেখে নেয়। সবকিছু পারফেক্ট দেখার পর নিচে নামে, কাজীর বিপরীত সোফায় গিয়ে বসে পড়ে। মার্জা ছেলের কীর্তিকলাপ দেখে ক্ষুব্ধ হয়ে আছে। বিয়ের সময় সাদা শার্ট পরে নর্মাল পোশাকে সেজে এসেছে। মাহতিম মায়ের দিকে এক নজর তাকালো ঠিকই, কিন্তু না দেখার ভান করে চোখ সরিয়ে ফেলল। কাজীর দিকে মনোযোগ দিতেই কাঙ্ক্ষিত সময়ে পরপর 3 কবুল বলে দিল। মাহতিমের কবুল বলার সাথে সাথেই তোফরা চাপা খুশিতে উচ্ছ্বসিত হতেই খিচ মেরে নিজেদের আটকাল। বন্ধুকাজিনদের অবস্থা দেখে মাহতিম ওই ভরা মজলিসে দারুণ লজ্জা পেয়ে চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু লাভের লাভ কোনোটাই হল না। তৌফা মোটা একটা পিলারের কাছে কোমর নাচাতে লাগল। সিয়ামও পাগলের মতো তৌফের সাথে তাল মিলিয়ে দিল। সিয়াম নিচের ঠোঁটটা দাঁতে চেপে তৌফের সাথেই কোমর দুলিয়ে নাচতে থাকল। সাবির ওদের উজবুকের মতো কাণ্ডকারখানা দেখে টেনেটুনে লাইব্রেরি ঘরে নিয়ে গেল। নীতিও প্রচণ্ড লজ্জায় বোধ হয়ে মাহতিমের দিকে তাকালো, জোরে একটা নিঃশ্বাস ছাড়তেই মাথাটা ডানে বামে হালকাভাবে দুলাল। মাহতিম এবার নীতির হাতের দিকে চোখ বড় করে ইশারা করল। নীতি ইশারাটা খেয়াল করতেই নিজের হাতের দিকে তাকাল। ওমনেই বুঝতে পারল মাহতিম ওকে ফোন চেক করতে বলছে। নীতি তড়িঘড়ি করে ফোন চেক দিতেই নোটিফিকেশনে মেসেজ দেখতে পায়। মেসেজের লেখাগুলো পড়তে থাকে তখন। তুই মেহনুরের রুমে যা, এখানে দাঁড়িয়ে থাকিস না। ওখানে বেশি কাহিনী হলে আমাকে একটা সিগন্যাল দিবি। দ্যাটস দ্য হোয়াট ইউ হ্যাভ টু ডু। নীতি মেসেজটা পড়ার পরেই পা চালিয়ে সিঁড়ির দিকে চলে গেল। মেহনুরের রুমে যেতেই যা ভেবেছিল তাই দেখল। মেহনুর চোখ ফুলিয়ে নাক লাল করে নিঃশব্দে কাঁদছে। শানাজ ওকে থামানোর জন্য নানাভাবে বুঝাচ্ছে। নীতি মাহতিমের আদেশমতো দাঁড়িয়ে থাকল। মিনিটের মধ্যে কাজী এসে কনের কাছ থেকেও কবুল শুনে নিল। মাহতিমের কাছ থেকে যত দ্রুত উত্তর পেয়েছিল, মেহনুরের কাছ থেকে কবুল শুনতে তার চেয়ে দ্বিগুণ সময় ধৈর্য ধরতে হল। মেহনুর যখন প্রথম কবুলের সময় অঝোর কেঁদে দেয়, তখন না পারতে মাহমুদা গিয়ে হান্নান শেখকে ডেকে আনে। হান্নান শেখ রুম থেকে সবাইকে বের করে শুধু কাজীকে রেখে দেয়। কাজীর সামনেই নাতনির মাথায় হাত রেখে কবুল বলার জন্য অনুরোধ করে। মেহনুর কান্না মিশ্রিত চোখ তুলে দাদার দিকে একবার তাকায়। দাদার সেই মমতাপূর্ণ দৃষ্টির দিকে তাকিয়ে তোতলানো সুরে কবুল উচ্চারণ করে। বিয়ের পর্ব শেষ হলে হান্নান শেখ নাতনির সাথে একান্ত আলাপ সারেন। মেহনুরের পাশে বসে পাঞ্জাবির পকেট থেকে পুরনো দিনের বহু ব্যবহৃত রুমালটা বের করেন। নাতনির মুখটা নিজের দিকে তুলে রুমালে চোখ মুছিয়ে দেন হান্নান। মেহনুর দাদার দিকে পূর্ণদৃষ্টিতে তাকিয়ে চুপ হয়ে যায়। কান্নার হিড়িকি মৃদু মৃদু কাঁপুনিতে কেঁপে ওঠে। হান্নান শেখ নরম কণ্ঠে আদরের সাথে ডেকে ওঠেন, দাদু ভাই, কেঁদো না দাদু ভাই। দাদার কণ্ঠ শুনে শান্ত মেহনুর আবার ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করে কেঁদে দেয়। ফিসফিস করে নতমুখে 2 চক্ষুকোল থেকে অশ্রু ঝরাতে থাকে। হান্নান শেখ ভারী একটা নিঃশ্বাস ছেড়ে নিজের কুচকানো চামড়ার হাতটা মেহনুরের মাথায় তুলে দেন। মনের উপর পাথর চাপা দিয়ে নিজের অশ্রুজড়িত আবেগ সামলে নেন। কণ্ঠ অনেকটা শান্ত করে আবার বলে ওঠেন, তোমরা খুব নিষ্ঠুর নিয়মে দুনিয়ায় আসো দাদু। তোমরা মায়া বাড়িয়ে হুট করে একদিন পরের বাড়িতে চলে যাও। এই আজ চলে যাচ্ছ, নিজের মনকে বিশ্বাস করানো যাচ্ছে না। কালো মনে হচ্ছিল তুমি আমার নাতনি,
মোল্লা হান্নান শেখের নাতনি। কিন্তু আজ তুমি মার্জার সম্পদ। চোখের পলকে সম্পর্ক ভাগ হয়ে গেল দাদু। আজ থেকে তোমার উপর আমার অধিকার কমে গেল। তোমার বাবা এই পরিবারের জন্য যা করেছে, আমি তোমাদের জন্য ওটুকুও করতে পারিনি। বিদেশের মাটিতে বছরের পর বছর খাটছে, অথচ দেশে আসার নাকি সুযোগ নেই। তোমাকে খুব ভালো ঘরে দিয়েছি দাদু ভাই, আমি আমার মেয়ের কাছেই তোমাকে পাঠিয়ে দিয়েছি। ওরা খুব মানুষ। তোমার মরহুম শ্বশুর একটা নরম মনের ব্যক্তি ছিল, ও বেঁচে থাকলে দেখতে পেতে কত সোহাগে মাথায় তুলে রাখত। কেদো দাদু ভাই, আজ যদি বিয়েটা না দিতাম গ্রামের মানুষ তোমাকে নিয়ে ছি ছি করত। আমি তোমার সম্মান নিয়ে ওরকম ব্যবহার দেখতে পারতাম না দাদু, এই বুড়ো বয়সে সহ্য করতে পারতাম না। তুমি আমার বাকি নাতনিদের তুলনায় অনেক অবুঝ, ওরা খারাপ পরিস্থিতিতে পড়লে নিজের স্বার্থ মতো কাজ করতে পারে। কিন্তু তুমি সেটা আজ পর্যন্ত শিখোনি। যাদের কাছে তোমাকে সঁপে দিয়েছি, আল্লাহ তায়ালার কাছে দোয়া করি ওরা তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখে শান্তিতে থাকো। হান্নান শেখের কথা শুনে মেহনুর একটু একটু করে কান্না থামিয়ে ফেলল। দাদার সাথে কিছুক্ষণ সময় কাটাতেই হান্নান শেখের ডাক চলে এলো। পঞ্চায়েতের জন্য আগেই রওনা দিতে হবে, তাই হান্নান শেখ সবকিছু বুঝিয়ে চলে গেলেন। বাইরে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও ছাতা হাতে দলবল নিয়ে ঝাঁক আকারে বেরিয়ে পড়লেন। নিচে সবাই খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়লে মাহতিম সুযোগমতো দোতলায় যায়। মেহনুরের দরজার দিকে যেই এগুতে নিবে অমনেই শানাজ আর সাবা এসে পথ আটকে দেয়। দুজনেই বুকের কাছে হাত ভাঁজ করে ভ্রু নাচিয়ে একসঙ্গে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? মাহতিম দুজনের অবস্থা দেখে না হেসে পারল না। একটুখানি হেসে দিয়ে ফাজলামির সুরে বলল, যেখানে ফুল সেখানেই মৌমাছি। এমন হেয়ালি কথার ইঙ্গিত বুঝে সাবা আর শানাজ হাসি থামিয়ে ফেলল। কথাটার পেছনে মাহতিম ওদের দারুণ একটা লজ্জা দিল। শানাজ মুখটা কালো করে ঠোঁট ফুলিয়ে বলল, এটা কিন্তু ঠিক না ভাইয়া, আপনি এখনই মেহনুরের সাথে কথা বলতে পারবেন না। শানাজের কথার রেশ টেনে সাবাও পাশ থেকে বলে উঠল, জি ভাইয়া, আপনি সন্ধ্যার আগে ওর কাছে ভিড়তে পারবেন না। মাহতিম দুজনের কথা শুনে ছোট চোখে তাকাল। ডান হাতটা কালো প্যান্টের ব্যাক পকেটে চালান দিল। পকেট থেকে ওয়ালেট বের করতেই তাচ্ছিল্যের গলায় বলল, আসতে আসতেই সেই রাত হয়ে যাবে শানাজ। পঞ্চায়েতের জন্য রওনা দিব। বউ যে ভেতরে কেঁদে কেটে সর্বনাশ করে ফেলেছে, আমাকে একটু সামলাতে হবে না? তোমরা তো টিস্যু দিয়ে চোখ দুটো মুছে দিচ্ছ, আমার তো অন্য টেকনিকে চোখ মুছতে হবে। কত দিব? শানাজ সাবা না পারতে নিজেদের দিকে চাওয়াচাওয়ি করল। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে মাহতিমের দিকে তাকালো। মাহতিম ওয়ালেট খুলে আবারও ঠোঁট নাড়িয়ে বলল, কত দিব? শানাজ মনে মনে দুটো অঙ্ক বসিয়ে মুখ দিয়ে সংখ্যাটা বলল, 10। মাহতিম অ্যামাউন্টের অবস্থা শুনে প্রচণ্ড অবাক হয়ে গেল। বাভরু উঁচিয়ে চোয়াল ঝুলিয়ে আহাম্মক হয়ে গেল। ওয়ালেটের দিকে আবার বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বলল, সিরিয়াসলি 10? তোমরা জানো কতগুলো টাকা আবদার করেছ? আমার কাছে সত্যিই এত টাকা ক্যাশ নেই। তোমাদের এই আবদারের জন্য ব্যাংকে যেতে হবে দেখছি। মাহতিমের অবস্থা দেখে দুবোন হো হো করে হেসে দিল। দুজনের হাসি দেখে মাহতিম স্বাভাবিক অবস্থায় ফিরে এসে ক্রেডিট কার্ড বের করল। শানাজ এদিকে সাবার উপর লুটোপুটি খেয়ে হাসছে। মাহতিম এই সুযোগে শানাজের হাতে কার্ড গুজিয়ে দরজা ঠেলে ঢোকে। শানাজ বাধা দেওয়ার জন্য কিছু বলবে তার পূর্বেই মাহতিম দরজা আটকে দেয়। হুটহাট করে দরজা খুলে ঢুকে পড়াতে মেহনুর প্রচুর চমকে যায়, হাঁটু থেকে কপাল তুলে সামনের দিকে তাকায়। তখনই দেখতে পায় মাহতিম 2 নাম্বার ছিটকিনিটা আটোসাটো করে আটকে দিচ্ছে। মেহনুর সেই দৃশ্য দেখে অশ্রু চোখে কুকড়ে ওঠে। মাহতিম হুট করে রুমে ঢুকে চট করে ছিটকিনি লাগিয়ে দিয়েছে। মেহনুর জড়তার ভয়ে সেদিনের মতো পিছাতে থাকে।
মাহতিম হাত দুটো ঝাড়া মেরে পিছু ফিরে তাকাতেই মেহনুরের ওই অবস্থা দেখে হাত ঝাড়া থামিয়ে ফেলে চোখ দুটো তীক্ষ্ণ করে কপালে অসংখ্য ভাঁজ ফেলে তাকায়। প্রশ্ন গলায় জিজ্ঞেস করে, খুশি হওয়ার বদলে পিছিয়ে যাচ্ছ কেন? কি সমস্যা? মেহনুর আর কোনো কথাই বলতে পারল না। হাতঘড়িতে চোখ স্থির রেখে মাহতিম ওর দিকে হেঁটে এলো। বিছানায় উঠে মেহনুরের সামনে যেয়ে বসতেই স্বাভাবিক দৃষ্টিতে তাকালো। মেহনুর বন্ধ জানালার সাথে পিঠ ঠেকিয়ে পিছিয়ে আছে, হাঁটু দুটো বুকের কাছে তুলে জবুথবু হয়ে বসে আছে। পরনে লাল রঙের সুতির শাড়ি, মেরুন রঙের মোটা পাড়, মাথায় ঘোমটা দেওয়া, হাত দুটো লাল রেশমি চুড়িতে ভর্তি করা। মাহতিম ওর দিকে ইচ্ছে করেই এগিয়ে গেল। মেহনুর চুপসে গিয়ে হরহর করে চোখ নামিয়ে ফেলল। মেহনুরের হাতটা টেনে নিয়ে নিজের গালে চেপে ধরল মাহতিম। মেহনুরের দিকে দৃষ্টি রেখে হাতটা ঠোঁটের কাছে এনে ছুঁয়ে দিল। সেই হাতটা শক্ত করে চেপে ধরলে ক্ষীণ ব্যথায় চোখ কুঁচকে ফেলল মেহনুর। মাহতিম ওর দিকে নিবন্ধ রেখে বুকের বাম দিকটায় চেপে ধরল। খুবই শক্ত করে, বেশ চাপ দিয়ে বাপাসটায় আবদ্ধ রাখল। মেহনুর কোনো সারা শব্দ না পেয়ে কৌতূহলের রেশে চোখ তুলে তাকালো। মাহতিমের দিকে তাকাতে গিয়ে লক্ষ্য করল মাহতিম লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। নিবিষ্ট নয়নে স্থিরভাবে মেহনুরের দিকে তাকিয়ে আছে। মেহনুর সেই দৃষ্টি থেকে চোখ সরিয়ে নিল, বিচলিত নয়নে হাতচাপা দেওয়া স্থানটায় তাকালো। সাদা শার্টটার নিচে বুকের বাপাসটা আঁটো হয়ে ঢেকে আছে, সেই শার্টের উপর চেপে রাখা হাতটা ধুক 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 করে কিছু টের পাচ্ছে। হাতের তালুতে জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে কেউ। মেহনুর সে জায়গাটা থেকে চোখ সরিয়ে মাহতিমের দিকে তাকালো। লম্বা লম্বা শ্বাস নিতেই মাথাটা নিচু করে ফেলল মাহতিম। চেপে রাখা হাতটাও ধীরে ধীরে আলগা করে দিল। এতে মুহূর্তের মধ্যে মেহনুরের হাতটা ওর হাতের বলয় থেকে বিছানায় পড়ে গেল। মাহতিম নিচু স্বরে বলতে লাগল, তোমাকে দেখলে আমার এই অবস্থাটাই হয় মেহনুর। ঠিকমতো শ্বাস নিতে পারি না, নিতে গেলে বুকে টান লাগে। অসহ্য একটা ব্যথা হতে থাকে, সেই ব্যথাটা কষ্টের না দূরত্বের, জানি না। এই অবস্থাটা সামলানোর দায়িত্ব তোমার। বুকে যেহেতু হাত রাখার অধিকার দিয়েছি, নিশ্চয়ই তোমার ছোট্ট দেহটা রাখার অনুমতিও আছে। আমি সেটার জন্য অপেক্ষায় থাকলাম মেহনুর। কাউন্ট ডাউন শুরু। বিয়ের পরপরই বিচারের জন্য পঞ্চায়েতে চলে গেল মাহতিম। পঞ্চায়েতের মাঠে কঠোর একটা বিচার করা হবে, যে বিচারে কঠোর শাস্তির বিধান করা হয়েছে। মাহতিম সেখানে পৌঁছে যেতেই গ্রামের সুপরিচিত পঞ্চায়েত মাঠটা দেখতে পেল। পঞ্চায়েত বলা জায়গাটার কাছে প্রচুর মানুষের ঢল দেখা যাচ্ছিল। গ্রামের প্রায় 70% মানুষ সেখানে উৎসুক মুখে তাকিয়ে আছে। আজ এখানে কি ধরনের বিচার করা হবে সেটা দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে। মোল্লা হান্নান অনেকক্ষণ যাবৎ মৌন অবস্থা পালন করছেন। মাহতিম এবং তরুণের অপেক্ষায় চুপ হয়ে আছেন। এদিকে তার ডানে বামে বসে আছে মুরব্বি মতন ব্যক্তিরা। হান্নান শেখ তর্জনী তুলে মাহতিমের দিকে তাক করলেন, সাথে সাথে ইশারা করলেন ডানদিকের চেয়ারগুলোতে বসে পড়তে। মাহতিম মৃদুভঙ্গিতে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচকটা বুঝিয়ে দিল। চুপচাপ ভঙ্গিতে ডানপাশের চেয়ারগুলোতে বসে পড়ল। বিচারকার্য শুরু হতেই পুরো ঘটনা পঞ্চায়েতের কাছে ব্যক্ত হল। মাহতিম এক এক করে সব ঘটনা সবিস্তারে উল্লেখ করে দিল। সবাই সেসব পণ্ডকাহিনী শুনে কানাকানি করতে থাকল। কেউ কেউ গর্জে উঠল তরুণকে মেরে ফেলার জন্য। এমন বৈরী অবস্থা সৃষ্টি হতেই ক্ষণিকের মধ্যে ক্ষিপ্ত হয়ে উঠল গ্রামবাসী, ক্ষুব্ধ হয়ে উঠল যুবক পুরুষ বুজুর্গ ব্যক্তিরা। হান্নান শেখ দ্রুত তাদের ঠান্ডা করে নিজ নিজ জায়গায় শান্ত হতে বললেন। যোগ্যমতো বিচারের জন্য তরুণকে সবার সামনে হাজির করলেন। তরুণের অবস্থা এতটাই করুণ ছিল, তাকে গাড়ি থেকে নামানোর জন্য 4টে মানুষ লেগেছে। মাহতিম যা যা বলেছিল, তরুণ ভয়ের চোটে সব কথা স্বীকার করে নিয়েছে এক লহমায়। এমতাবস্থায় কিছু শক্ত নিয়ম তৈরি করে তরুণকে জেলে দেওয়ার চিন্তা করলেন হান্নান শেখ।
আইন নিজের হাতে তুলে গর্হিত কাজ করার চিন্তা স্থগিত রাখলেন তিনি। তরুণ একটু সুস্থ হলে সদর হাসপাতাল থেকে পুলিশের হাতে চলে যাবে, এরপর যা করার সেটা পুলিশই করবে। দরকার পড়লে শক্ত রোলারের ডলা দিয়ে আবার পিটানোর ব্যবস্থা করবে পুলিশ। পুরো কার্যাদি সম্পন্ন করতে করতে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে। কিছু সরকারি কাগজপত্রের জন্য বেশ দেরি হতে থাকে। এই উছিলায় গ্রামে একটা নতুন নিয়ম যুক্ত হয়, কোনো পরপুরুষ যদি মেয়েদের ইজ্জতে হাত দিতে আসে, তাকে খোলা ময়দানে উলঙ্গ করে পাথর দিয়ে ঘায়েল করা হবে। সেই ঘায়েলের চোটে যদি নরপশুটা মারা যায়, সেটার দায়ভার খারিজ করা হবে নিশ্চয়ই। বৃষ্টি শেষে আকাশটা চমৎকার হয়ে আছে। গাছের পাতাগুলো ধুয়ে মুছে সজীব দেখা যাচ্ছে। নাকে ভেসে আসছে মাটির কাদাটে গন্ধ, শ্যাওলাজনিত মিশ্র ঘ্রাণ, মধুযুক্ত ফুলের মিষ্টি মিষ্টি সুবাস। গ্রামের লোকজন ধীরে ধীরে নিজেদের গৃহের ফেরার পথ ধরল, সবাই কেমন জৌলুস মুখে হাসি খুশি ভঙ্গিতে চলে যেতে থাকল। মোল্লা হিসেবে হান্নান শেখ কতটা ভরসাযোগ্য ব্যক্তি, সেটা সহজ সরল গ্রামবাসীর চেহারা দেখে বুঝতে পারল মাহতিম। আকাশটা এখনো কালোরূপে অন্ধকার হয়ে আছে, রাতে যে আবাল মুষলধারে ঝুম বৃষ্টি নামবে সেটা সুনিশ্চিতভাবে বলে দেওয়া যাচ্ছে। মাহতিম বুকভর্তি নিঃশ্বাস টেনে আকাশের দিকে তাকিয়ে আছে। মাঠটার শেষ প্রান্তে যেই বিশাল বটগাছটা দাঁড়িয়ে থাকে, সেটার নিচে এসে বৃষ্টিস্নাত প্রকৃতি দেখছে। ঠান্ডা হাওয়ার ক্ষণস্থায়ী ঝাপটায় গাছের পাতাগুলো দুলে উঠছে খুব, সেই পাতা থেকে টপটপ করে পানি পড়ছে মাহতিমের সাদা শার্টটায়। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিন আজ, যেই দিনটার কথা সে কোনোদিন ভুলবে না। বিয়ের ব্যাপারটা নিয়ে প্রচুর চিন্তা করত মাহতিম, হয়তো স্বপ্নেও সে ভাবতে পারেনি এখানে এসে এভাবে বিয়ে করে ফেলবে। মন ও মস্তিষ্কের উপর এভাবেও অনুভূতির ছোঁয়া লেগে যাবে। মাহতিম আকাশে তাকানো অবস্থায় চোখ বন্ধ করে নিল, তখনই গায়ের উপর বয়ে গেল প্রকৃতির ঠান্ডা বাতাস। শীতল হওয়া মনটা তার পরশ পাওয়ার জন্য আক্রান্ত, তেমনি শান্ত মস্তিষ্কটা তার চিন্তায় বিভোর। বয়সটা অল্প হলেও আগলে রাখার সময় এখন, স্বামী হিসেবে অধিকার খাটানোর চাইতে এই মুহূর্তে তাকে যত্ন করা উচিত। তার ছোট্ট মনের দরজাটা ধীরে ধীরে উন্মুক্ত করে জোরতা কাটানো দরকার। সেই দরজা যখন সঠিক সময়ে খুলে যাবে তখন ভালোবাসার মুঠো নিয়ে বিশেষ আবেদন করতে দেরি করবে না মাহতিম। সেদিনই হয়তো অধিকার খাটাতে বাধা কাজ করবে না, মনের কাছে অন্যায়তুল্য অপরাধ বোধ হবে না। হান্নান শেখ সব কাজ শেষ করে হঠাৎ আশেপাশে তাকাতে লাগলেন। মাহতিম একটু আগে সাথে ছিল, হুট করে কোথাও গায়েব হল। হান্নান শেখ ব্যতিব্যস্ত হয়ে সবাইকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাচ্ছিল, হয়তো মাহতিম চলে গেছে সেটা ভেবে নিজেও গন্তব্যের দিকে ছুটছিল। কিন্তু পথিমধ্যে চোখ দুটো বটগাছটার দিকে আটকে গেল, চিন্তিত মুখটা নিমিষের মধ্যেই হাসিতে উজাড় হল। তিনি দ্রুত পায়ে হেঁটে গেলেন গাছটার দিকে, সেখানে পৌঁছানো মাত্রই পেছনে থেকে মাহতিমের কাঁধে হাত রেখে দিলেন। শক্তপোক্ত কাঁধে হঠাৎ ভার টের পেয়ে মুখটা ডানে ঘুরালো মাহতিম, কাঁধটার দিকে আর চোখে তাকিয়ে বৃদ্ধ হাতটা দেখতে পেল সে। কাঁধ থেকে চোখ সরাতেই সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো হান্নান শেখের দিকে। হান্নান শেখ কাঁধ থেকে হাত সরিয়ে মাহতিমের মোটা বাহুতে দুটো আলতো চাপড় মারলেন, ঠোঁটে মুখে হাসি ফুটিয়ে প্রফুল্ল গলায় বললেন, বাড়ি যাওনি তাহলে? মাহতিম বৃদ্ধের হাসি দেখে নিজেও খানিকটা হেসে দিল। মাথাটা ডানে বামে নাসূচকে দুলিয়ে হাসি মুখে বলল, আপনাকে ছেড়ে গেলে আমার মানিজ্জত থাকবে না নানা। আপনার নাতনিগুলো খুবই ফাজিল, আমাকে একদম শূন্য করে দিয়েছে। পকেটে ছিটেফোঁটা টাকা নেই, আমি একদম ফতুর। আপনার নাতনির জন্য কিভাবে শাড়ি কিনি বলুন? স্বামী হিসেবে কিছুই দিতে পারছি না, কি লজ্জার কথা। হান্নান শেখ হো হো করে হেসে দিয়ে সঙ্গে আসতে বললেন। সেখানকার সবচেয়ে বড় মার্কেটের দিকে শাড়ি কিনতে নিয়ে গেলেন। মাহতিম এদিকে শাড়ি পছন্দ করতে ব্যস্ত হলে হান্নান শেখ টুপ করে পাঞ্জাবির দোকানে ঢুকে গেলেন।
বাড়িতে সবাই কঠিনরূপে দুজন ব্যক্তির জন্য অপেক্ষা করছে, কখন মাহতিম এসে স্বস্তির খবর শোনাবে সেটা নিয়ে তীব্র চিন্তায় ডুবে আছে। সকালের সেই ঘটনার পর সুরাইয়া রুমের বাইরে আসেনি। শেফালি যদিও নানা ছুতো দেখিয়ে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়েছে, কিন্তু সুজলার চোখ রাঙানি দেখে ভয় পেয়ে দ্রুত কেটে পড়েছে। আজ বাড়িতে কেমন ঝড় উঠবে সেটা হয়তো কেউই জানে না। সদ্য বিবাহিত দম্পতি নিয়ে মুখর অবস্থা সবার। মেহনুর একা একা রুমের মধ্যে বসে আছে, জানালার ধারে হেলান দিয়ে প্রকৃতির মায় প্রচণ্ড নিঃসঙ্গ অনুভব করছে। আজকের ঘটনার জন্য নিজেকে সমানভাবে দায়ী ভাবছে মেহনুর। সে যদি ওদের সাথে রেসর্টে না যেত, তাহলে আজ এরকম ঘটনার সম্মুখীন হতো না নিশ্চয়ই। একে একে সবাই কষ্ট পেয়েছে ওর ঘটনার জন্য। শেফালির কূটনীতি থেকে শুরু করে সবার আচরণে কষ্ট পেয়েছে দাদাভাই। মানুষটা সবার সামনে শক্ত হয়ে থাকলেও নিজের বিছানায় গেলে দুঃখী হয়ে যায়। প্রচণ্ড ভারাক্রান্ত মনে পরপারে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন, একদিন হুট নিরালাভুক্ত হয়ে যাবেন। চলে যাবেন সকলের অগোচরে, সকল মায়াবন্ধন ত্যাগ করে যাত্রা করবেন, কিন্তু স্মৃতি রেখে যাবেন অনেক। রাতটুকু গভীর হওয়ার জন্য ঘড়িতে 8টা বাজলেই চলে। এর মধ্যে যদি ঝুম বৃষ্টির কবল হয় তাহলে তো কথাই নেই। সৌভিকরা ক্ষুধা সহ্য করতে না পেরে রাতের খাবারটা খেয়ে নিয়েছে, সাময়িক বিশ্রামের জন্য সাবার রুমে এসে আড্ডা বসিয়েছে। সেগুন কাঠের খাটটা জুড়ে গোল হয়ে বসেছে সবাই। জানালাগুলো বন্ধ থাকা সত্ত্বেও বৃষ্টির প্রবল ঝাপটায় ভুতুড়ে আওয়াজ হচ্ছে। বাড়িতে পিনপতন নীরবতা ছেয়ে থাকলেও সাবার রুম থেকে বেশ শোরগোল শোনা যাচ্ছে। ফারিন বিছানার হেডসাইডে পিঠ ঠেকিয়ে কোলে বালিশ তুলে নিল। সবাই ওদিকে হাসাহাসি করে আড্ডা দিতে থাকলে ফারিন নীতির কানে নিচু স্বরে বলল, ভাই দেরি করছে কেন? ওদিকে যদি মেহনুর ঘুমিয়ে যায় তখন? ফারিনের আওয়াজটা নিচু স্বরে হলেও নীতির কান ডেঙিয়ে সেটা সিয়ামের কানেও গেল। সিয়াম কথাটা শুনতে দেরি অমনেই নীতিকে কঠিনভাবে থামিয়ে দিল। নীতি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলে সিয়াম ওকে অগ্রাহ্য করে ফারিনের উদ্দেশ্যে বলল, ওই ফারিন, তোরে বলছি না ছোট মানুষের মতো থাকবি? একটুখানি বয়সে পাকনা পাকনা কথা বলস কেন? বড় ভাই কি করব না করব ওইসব নিয়ে কোনো সাহসে টালটু বাল্টু করস? থাপড়ায়া একেবারে চাপার দাঁত খুইলা ফেলমু। সিয়ামের কথায় আড্ডা থেমে গেল সবার। সবাই কৌতূহল দৃষ্টিতে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ফারিন তখন ভেঙচি কেটে বিরক্ত মুখে বলে উঠে, তুমি আমাদের কথায় নাক গলাচ্ছ কেন? তোমার নাকের গলনাঙ্ক কি বেশি? বেশি হলে সেটা কেমিস্ট্রি ল্যাবে লাগাও, আমাদের মধ্যে আঙ্গুল ঢুকাচ্ছ কেন? সিয়াম ওর কথা শুনে ক্ষুব্ধ গলায় কিছু বলবে অমনেই বিপরীত দিক থেকে তৌফা বলে উঠল, ও মামু, তুমি এত খুচাখুচি করতাছ কেন? খাওয়ার চাপ লাগছে? কলাপাতা আনুম? সিয়াম এবার দারুণভাবে রেগে গেল। কিন্তু তৌফাকে পাল্টা কিছু শোনানোর পূর্বেই সুজলা এসে দরজায় দাঁড়াল। মাহতিমের আগমন নিয়ে খবর দিতেই সবাই হুড়মুড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। একদম নিচে নেমে আঙিনায় এসে দেখল হান্নান শেখ ও মাহতিম দুজনেই কাকভেজা হয়ে এসেছে। দুজনের হাতেই সাদা রঙের দুটো প্লাস্টিকের ব্যাগ দেখা যাচ্ছে। মাহতিম ভেজা চুলগুলো আঙ্গুলে ঝাড়তে ঝাড়তে নীতিকে কাছে আসতে বলল। হান্নান শেখ চৌকির উপর ব্যাগ রেখে ক্লান্ত শরীরে বসে পড়লেন। সুজলা ও মার্জা দুজন এসে হান্নান শেখ ও মাহতিমের কাছে দুটো গামছা দিল। মাহমুদা রান্নাঘরে খাবার গরম দিতে চলে গেল। হান্নান শেখ পোশাক পাল্টে খাবার টেবিলে বসে পড়লেন। মাহতিমের হাতে নতুন কেনা পাঞ্জাবি তুলে দিয়ে ওকে পোশাক বদলাতে বলে দিলেন। মাহতিম শার্ট প্যান্ট পাল্টে নিচে খেতে চলে এলো। নীতিকে দিয়ে মেহনুরের রুমে নতুন শাড়িটা পাঠিয়ে দিল। হান্নান শেখ ও মাহতিম একসাথে রাতের খাবার শুরু করল। সুজলা ইচ্ছে করে মেহনুরকে রুম থেকে বের করে আনল। মেহনুর লজ্জায় কারো দিকে চোখ তুলে তাকাতে পারছিল না। এর মধ্যে বড়মার জোড়াজুড়িতে সে নিচে আসলো ঠিকই, কিন্তু মাহমুদার পেছনে আড়াল করে দাঁড়িয়ে রইল।
মাহতিম খাওয়ার মাঝপথে চোখটা একটু নিচু রেখে মেহনুরের অবস্থানটা বুঝে নিল। লাল শাড়ির লাল আঁচলটার অস্তিত্ব দেখে আবার খাওয়ায় মনোযোগ দিল। প্লেটে লোকমা পাকাতেই হান্নান শেখের উদ্দেশ্যে বলল, না না, আজকে আমি আপনার সাথে ঘুমাবো। আমার রুমটায় তোফা ঘুমাবে বলেছে। আপনার সাথে শুলে কি কোনো সমস্যা হবে? মাহতিমের কথা শুনে দোতলা থেকে হা করে তাকালো সবাই। একযোগে সবাই তখন হাপিত্যেশ দৃষ্টিতে তাকিয়ে আছে। তোফা চোয়াল ঝুলানো অবস্থায় চোখ বড় করে ফেলল। 2 মিনিট স্তব্ধ দৃষ্টিতে নীরবতা পালন করে আশ্চর্য কণ্ঠে বলে উঠল, ভাই, আমারে একটু বিষ দে তো, আমি একটু বিষ খাই। শালা এইটা কি বলল ভাই? আমি কবে ওর রুমে ঘুমাইতে চাইলাম? ওর বিছানা কি মধু লেপটাইয়া আছে? আমি থাকতে চাইলাম কবে? তৌফের কথার সূত্র ধরে সাবির তখন বলে উঠল, ভাই যে ভাবির রুমে ঘুমাতে চাচ্ছে এটা তুমি বুঝো না? স্বাভাবিক হও। আর বিষ খেতে চাইলে এখানকার টয়লেট থেকে 1 চামচ হলুদ পদার্থ তুলে খাও। এই বিষের মধ্যে সব ভিটামিন তো পাবাই, সাথে গন্ধের খেলায় আগেই মরে যাবা। সাবিরের পক্ষ নিয়ে সিয়াম এবার বলে উঠল। আশ্চর্যের সীমা অতিক্রম করে স্বাভাবিক কণ্ঠে বলল, সাবির ঠিক বলছে মামু। ওমাগো বইলা মরার চেয়ে ওমাগো বইলা মইরা যা। জানোস, জীবনে আমি বহুত পাপ করছি, কিন্তু এই ধরনের মিথ্যা কথা বলি নাই ভাই। নিজেরে আমি কুটনামি অফিসের হেড ভাবি, অথচ এই হারামি আমারেও ছাড়ায়া গেছে। কি ধরনের মিথ্যা গো বাবা! সৌভিক ও নীতি নিজেদের মধ্যে হতাশা ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। দুজনেই একসাথে কপালে হাত রেখে ওদের কথাবার্তার ধরন দেখে হাহুতাশ করতে লাগল। হান্নান শেখ মাহতিমের কথাটা শুনতে পেয়ে ফাজলামির আঁচটা ধরে ফেললেন। ভাজা মাছ থেকে ক্ষুদ্র অংশ ভেঙে নিতেই বড় কাঁটাটা চোখে পড়ল তার। তিনি কাঁটাটা বাহাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীতে চেপে তুলে ফেললেন। মেহনুর যে ভীষণ লজ্জায় আরো চুপসে যাচ্ছে, সেটা ওর নড়াচড়া দেখেই বুঝতে পারলেন। ভাতের শেষ লোকমায় মাছ পুড়ে হাসির সুরে তিনি বললেন, আমার দাদুর রুমে ঘুমাতে গেলে সে তো তোমায় তাড়িয়ে দিবে না। এখন বাকিটা তোমার ইচ্ছা। আমার খাওয়া তো হয়ে গেল, এখন একটু বিশ্রামে যাই। হান্নান শেখ মিনিটের মধ্যেই হাত ধুয়ে রুমের দিকে চলে গেলেন। খাওয়া পর্ব শেষ হয়ে গেলে মাহতিম নীতিকে ডেকে চুপি চুপি ওকে কাজ দিয়ে দিল। শানাজ ও সাবার হাতে আরো কিছু নোট গুজিয়ে মেহনুরকে সাজানোর জন্য পাঠিয়ে দিল। মাহতিম নিজের রুমে ফিরে বিছানায় গা ছেড়ে দিল। হঠাৎ ওর পকেট থেকে ফোন বাজতে লাগল। সাদা পান্নাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে সেটা রিসিভ করে বলল, হ্যালো। কলের এপাশ থেকে উত্তর পেতেই অপর পাশ থেকে বলে উঠল, আপনি আর ভ্যাকেশন পাবেন না মাহতিম আনসারি। আমরা দুঃখিত, আপনি শীঘ্রই আপনার ফিল্ডে জয়েন করুন। এটা হেড অফিসের নির্দেশ, আপনার মেইলে নোটিশ পত্র পাঠানো হয়েছে। মাহতিম কথাটা শোনার সাথে সাথে আশাহত ভঙ্গিতে চোখ কুঁচকে ফেলল। ঠোঁট গোল করে চোখা করতেই শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। ওপাশ থেকে হ্যালো হ্যালো করতে করতে কলটা এক পর্যায়ে কেটে গেল, কিন্তু মাহতিম কান থেকে ফোন সরালো না, চোখ খুলেও তাকালো না। ওই ভঙ্গিতে বিছানায় শুয়ে চুলে হাত ঢুকিয়ে রাখল সে। পুরো মোল্লাবাড়ি 9টার ভেতর শুনশান হয়ে গেছে। সারাদিনের ধকল শেষে সবাই রুমে ঘুমিয়ে পড়েছে। বাইরে এখন তুখোর বৃষ্টি নেই, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির মতো এখনো টুপটাপ পানি পড়ছে। বিছানায় নতুন বউয়ের বেশে বসে আছে মেহনুর। গায়ে সাদা রঙের জামদানি শাড়ি, যার চওড়া পাড়টা টকটকে লাল। মাহতিমের অপেক্ষায় সময় গুজরান করতে করতে মাথার ঘোমটা সরিয়ে বৃষ্টি দেখছে মেহনুর। ঘণ্টাখানেক ধরে ঘুমে ঢুলু চোখে জেগে থাকার চেষ্টায় আছে। মায়ের করা নির্দেশ স্বামী না আসা পর্যন্ত ঘুমাতে নেই, সেজন্য না চাইতেও জেগে থাকতে হচ্ছে। জবুথবু হয়ে বসে থাকতেই কানে দরজা খোলার আওয়াজ আসে, সেই আওয়াজের সাথে ভেসে আসে ইশারাসূচক কাশির শব্দ। মেহনুর ওর আগমন বুঝতে পেরে তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে নিল। লম্বা ঘোমটায় মুখ ঢেকে বসলে ছিটকিনি লাগানোর আওয়াজ পেল।
আদৌ কি মাহতিম এসেছে? মনের মধ্যে এমন প্রশ্ন উদয় হলে মেহনুর ঘোমটার আড়ালে খুব সাবধানে মাহতিমকে দেখার চেষ্টা করে। ভয়লজ্জাজড়তার জন্য মেহনুর শুধু এটুকু বুঝতে পারল মাহতিম ধবধবে সাদা পাঞ্জাবি পরে এসেছে। লম্বাটে মানুষটা খুব আস্তে ধীরে বিছানায় উঠে ওর দিকে এগিয়ে আসছে। মাহতিমের ওমন নিঃশব্দ অগ্রসর বুকের হৃৎপিণ্ড ধূপ করে বেড়ে গেল, ওর বক্ষস্থল পর্যন্ত শুষ্ক হয়ে উঠল মেহনুরের। বারবার ঢোক গিলতে থাকলে ততক্ষণে মাহতিম ওর কাছে এসে বসে হাত দুটো এগিয়ে ঘোমটার দুই প্রান্ত ধরে ধীরে ধীরে উপরের দিকে তুলে ফেলে। মেহনুর চোখাচোখি হওয়ার ভয় তাড়াতাড়ি চোখ বন্ধ করে মাথা নত করে। সেকেন্ডের ভেতর আবার চোখ খুলে নিজেকে শান্ত রেখে মাহতিমের দিকে কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দেয়। মাহতিম কোনো কিছু বুঝতে না পেরে ওর হাতের দিকে তাকায়, পরক্ষণে ওর নিচু করা মুখটার দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করে। মেহনুর মায়ের কাছে যে পারিবারিক নির্দেশ পেয়েছিল সেটা ঠিকঠাক মতো পালন করার জন্য মাহতিমের দিকে বাড়িয়ে রাখল। মাহতিম কিছুটা কৌতূহলী মনে মেহনুরের ছোট হাত দুটোতে নিজের হাত দুটো মিলিয়ে দিল। মেহনুর বড় একটা ঢোক গিলে জোরতাপূর্ণ অবস্থায় মাহতিমের হাত দুটো ধরল, সেই হাত দুটো ধীরগতিতে কাছে টেনে নিজের দুচোখের পাতায় ছুঁয়ে নিল। মাহতিম অবাক হয়ে মেহনুরের কাজগুলো দেখছিল, চরম বাকশূন্য হয়ে তাকানো ছাড়া কোনো উপায় ছিল না তখন। মেহনুর খুবই কোমলভাবে আঁকড়ে ধরা হাত দুটো চোখ থেকে নামিয়ে ফেলে সম্মানসূচকে হাত দুটোই সজ্ঞানে ঠোঁটের উষ্ণচাপে চুমু দেয়। মাহতিম ঘটনার চরম আকস্মিকতায় তৎক্ষণাৎ বুক ফুলিয়ে লম্বা নিঃশ্বাস টানে, অস্বাভাবিক হয়ে থমকে যায় সে। মেহনুরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলে মেহনুর ঠোঁট থেকে হাত সরিয়ে ফেলে। হাত দুটো ছেড়ে দিয়ে নিচু করা মাথাটা মাহতিমের দিকে তুলতে থাকে, স্বচ্ছ দৃষ্টিটা ধীরে সুস্থে উপরে তুলতেই ফ্যালফ্যাল ওর দিকে তাকিয়ে থাকে। মাহতিম কিছুক্ষণ স্তব্ধ অবস্থা কাটানোর পর মেহনুরের উদ্দেশ্যে বলে ওঠে, নিচে যাবে চলো। মেহনুরের ফ্যালফ্যাল চাহনিটা তৎক্ষণাৎ প্রশ্নবিদ্ধ হয়ে গেল। মাহতিমকে পাল্টা প্রশ্ন না করে চুপ করে তাকিয়ে রইল। মাহতিম ওর কোলটার দিকে হাত এগিয়ে ডান হাতটা শক্ত করে ধরল, বিছানা থেকে নামার জন্য তাগাদা দিয়ে ফেলল। মেহনুর শেষমেশ কৌতূহল আটকাতে না পেরে প্রশ্ন করে বলল, নিচে যাবেন কেন? প্রত্যুত্তরে মাহতিম শুধু হাসি ফিরিয়ে দিল। মেহনুর কোনো উত্তর না পেলেও মাহতিমের আদেশ মেনে ওর হাত ধরে নিচে নেমে এলো। মাহতিমের পিছু পিছু হেঁটে এসে দেখল মাহতিম সদর দরজা খুলে বাইরে নিয়ে যাচ্ছে। মেহনুর আবার ওকে প্রশ্ন করলে এবারও শূন্য উত্তরে ফিরে আসে। মাহতিম ওকে খুব সাবধানে কলপারে নিয়ে গেল। মেহনুর কোনোভাবেই ভেবে পাচ্ছে না এই লোক কলপারে কেন আনল। মাহতিম ওর হাতে এক মগ পানি তুলে দিয়ে এতক্ষণ পর বলল, অজু করো মেহনুর আফরিন, উত্তমরূপে অজু করো। এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মেহনুর। ভ্রু দুটো মারাত্মক কুঁচকে বিস্ময় নিয়ে তাকালো। এদিকে পাঞ্জাবি দুই হাতা তুলে কাজ শুরু করেছে মাহতিম। সেই দৃশ্য দেখে কিছুক্ষণ নীরব থেকে অজু করে ফেলল মেহনুর। অজুর পর্ব শেষ করে দুজনেই রুমে ফিরে এলো। মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে একটায় দাঁড়ালো মাহতিম, আরেকটায় মেহনুরকে দাঁড় করিয়ে মাথায় ঘোমটা টেনে দিল। নবজীবনের সূচনা হিসেবে আল্লাহকে সাক্ষী রেখে 2 রাকাত সালাত আদায় করল। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার জন্য পবিত্র সত্তার নাম নিল দুজনই। মেহনুর এখনো আশ্চর্য হয়ে আছে, আশ্চর্য মুখেই বিছানায় বসে মাথা নিচু করে আছে। মাহতিম রুমের লাইট নিভিয়ে জানালা দুটো খুলে দিয়েছে। অন্ধকার আকাশটা বজ্রপাতের আলোতে দিনের উজ্জ্বলে আলোকিত হয়ে উঠছে। রুমটা অন্ধকার করতেই অজানা ভয়ে আতঙ্কগ্রস্ত হল মেহনুর। মাহতিমের আগমনটা আবারও নিঃশব্দে হতেই মাহতিম ওর গাল দুটো ধরে ছোট্ট মুখটা উপরে তুলে ফেলল। ড্যাবড্যাবে চাহনির মাঝে আকাঙ্ক্ষিত দৃষ্টি মিলিয়ে শান্ত সুরে বলল মাহতিম, তোমাকে আমি সময় দিতে প্রস্তুত মেহনুর। তোমার কাছে শুধুমাত্র একটা আবদার করব, তুমি কি আমার কথাটা রাখবে? কণ্ঠের আকুল রাখা বেকুল সুর শুনেই ঢোক গিলল মেহনুর।
কি উত্তর দিবে সেটা নিয়ে চিন্তা করার আগেই মাহতিম ওর দিকে আরেকটু এগিয়ে এলো। মেহনুর আঁচলটা খামচে ধরতেই মাহতিম বলে উঠল, কোমরের কাটা জায়গাটায় একটামাত্র চুমু খাবো মেহনুর, আমাকে শুধু এইটুকু অধিকার দিয়ে দাও। মাহতিমের কথায় প্রচণ্ড লজ্জা পেল মেহনুর। এই লজ্জায় নত হয়ে চোখটা পর্যন্ত তুলতে পারল না। মাহতিমের কথায় কি উত্তর দিবে মেহনুর যেন বুঝতে পারল না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পৈশাচিক আওয়াজে গা কেমন ছমছম করে উঠছে। কালো কুচকুচে আকাশটা এমনভাবে ফেটে যাচ্ছে যেন দিনের আলোতে পুঞ্জীভূত হচ্ছে বারবার। খোলা জানালার জন্য বাইরের ভয়াবহতা রুমের ভেতরে চলে আসছে এখন। আলোহীন রুমটার ভেতর থেমে থেমে আসছে বিদ্যুৎ পৃষ্ঠের আলো। মাহতিম কিছু সময় চুপ থেকে সাদা পাঞ্জাবির বোতামে হাত দিল। মেহনুরের নতমুখটার দিকে দৃষ্টি রেখে প্রথম দুটো বোতাম খুলে ফেলল। মেহনুর আর চোখে এমন অবস্থা দেখে কচ্ছপের শক্ত খোলসের মতো ভেতরে গুটিয়ে যাচ্ছিল। মাহতিম স্লিভ দুটো ঠিক করার জন্য হাতা দুটো কবজি পর্যন্ত নামালো, এরপর ঠিকঠাক মতো গুটানোর জন্য আবার ভালোভাবে ফোল্ড করতে লাগল। কনুইয়ের কাছে মোটা করে গুটাতেই মেহনুরের দিকে এগিয়ে গেল মাহতিম। মেহনুরকে পাল্টা প্রতিক্রিয়ার সুযোগ না দিয়ে ওর দুকাঁধ শক্ত করে ধরল। মেহনুর তখন কাঁধের কাছে ভার অনুভব করতেই মাহতিমকে দেখার জন্য মুখ তুলে তাকালো। ঠিক তখনই আকাশের আলো নিভে গিয়ে চোখের সামনে অন্ধকার হয়ে গেল। মেহনুর কিচ্ছু দেখতে পেল না তখন। অদৃষ্ট অবস্থায় তাকিয়ে থাকতেই হঠাৎ দুম করে ধাক্কা খেল। নিজের সাথে কি হলো সেটা বুঝে ওঠার আগেই মাথার নিচে নরম বালিশের অস্তিত্ব বুঝতে পারল। কাঁধের কাছে এখনো সেই শক্ত হাতের ভার লাগছে। মাহতিম নিজের শক্ত হাত দুটো দিয়ে মেহনুরের কাঁধ খাবলে রেখেছে। মেহনুর বড় করে ঢোক গিলতেই চোখের পাতা খুলে তাকালো। উজবুকের মতো তাকিয়ে থাকতেই মাহতিম ওর মুখের দিকে একটুখানি নুয়ে এলো। কাছে আসার এমন আকস্মিক মুহূর্ত দেখে বুকের যন্ত্রটা যেভাবে ধপাস ধপাস করে লাফাচ্ছে, ভ্রুকপুকনি যেভাবে অস্বাভাবিক হারে ছুটে চলছে, তাতে মেহনুরের ঠোঁট থেকে গলার স্বর পর্যন্ত গুলিয়ে গেছে। খরার মতো শুকিয়ে গেছে গলদেশের অবস্থা। বারবার ঢোক গিলেও শুষ্ক গলা সিক্ত করা যাচ্ছে না। নাকের কাছে মাহতিমের নেশালো পারফিউমের ঘ্রাণ এসে আচ্ছন্ন করে দিল ওকে। মনের অগোচরে চোখ বন্ধ করে ফেললে পুরোপুরি বশীভূত করে ফেলল মেহনুরকে। গায়ের উপর বিশাল দেহের মানুষটা বেশ দূরত্ব রেখে মুখের উপর ঝুঁকে আছে, তার বলযুক্ত হাত দুটো বেশ কোমলভাবে কাঁধে স্থান নিয়েছে। উত্তেজিত নিঃশ্বাসগুলো মুখের উপর অনুভব হচ্ছে ওর। মেহনুরের ছোট্ট মনটা প্রবল ঝড়ের মতো বিক্ষোভ সৃষ্টি করছিল। সেই ঝড়টা আকস্মিকভাবে আরও তোলপাড় শুরু করলে সমস্ত ইন্দ্রিয় অশান্ত হয়ে উঠল। মেহনুরের চিকন নাকটার হাড্ডির উপর থুতনি বসিয়ে দিল মাহতিম। এক একটা প্রখর নিঃশ্বাস মেহনুরের চোখের উপর ফেলতে থাকল সে। মেহনুরের কপালের দিকটায় পুরোপুরি এগিয়ে যেতেই চোখ বন্ধ করল দুজনই। টানটান কপালের লাবণ্যময় চামড়ায় ওষ্ঠযুগলের গাঢ় পরশ অনুভব করল মেহনুর। ওমনেই জড়তার আবেশে ডুবে গিয়ে তীব্রভাবে মিয়ে গেল সে। চোয়াল শক্ত করে চোখ দুটো ভেতরের দিকে খিচে ফেলল মেহনুর। মাহতিম ওর কাঁধ থেকে বাহাত সরিয়ে ধীরে ধীরে কানের পেছনটায় 4টা আঙ্গুল রেখে দিল। অবশিষ্ট বৃদ্ধাঙ্গুলটা গালের দিকে রাখতেই আঙ্গুলের ডগা দিয়ে মেহনুরের গাল বুলিয়ে যাচ্ছিল। তীব্র উৎকণ্ঠার নিঃশ্বাসগুলো বেশ জোরে সরে চোখ বন্ধ অবস্থায় ছাড়ছিল মাহতিম। কপালে ওষ্ঠ চুম্বনের কার্যসিদ্ধি সম্পন্ন করে তৎক্ষণাৎ তপ্ত স্পর্শ সরিয়ে ফেলল। চোখ মেলে মেহনুরের খিঁচুনি দেওয়া চোখের দিকে শান্তভাবে তাকাল। ওই খিঁচুনি দেওয়া চোখ দুটোতে তাকিয়ে থেকে সেখানেও ছাপিয়ে দিল ওষ্ঠযুগলের ছোঁয়া। মেহনুর দারুণ কুঞ্চিত বোধে ক্লিষ্ট হয়ে দাঁত শক্ত করে ঠোঁট কুঁচকে ফেলল। মেহনুরের জোরসড় করুণ অবস্থা দেখে মাহতিম না পারতে হেসে দিল। সেই সৌন্দর্যমণ্ডিত হাসিটা ঠোঁটে সর্বোপরি যুক্ত রেখে মেহনুরের উদ্দেশ্যে বলল, তোমার এই লজ্জা কাতর মুখটা লোভনীয় লাগছে মেহনুর। লোভনীয় জিনিসটা বুকটার মধ্যে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে, কিন্তু
কথার প্রসঙ্গ মাঝপথে থেমে গেলে আর কোনো শব্দ শোনা গেল না। বৃষ্টির তোড়জোড় আওয়াজ এবং বজ্রপাতের ক্ষীণ শব্দ ছাড়া কোনো কথা যেন আসছে না। মাহতিমের এমন চুপটি দেখে মেহনুর খুব সংশয় নিয়ে চোখ খুলে তাকাল। অন্ধকারে সবকিছু অদৃষ্ট হলেও আচমকা আকাশ ফেটে বিদ্যুৎ পৃষ্ঠের আলো এসে ঢুকল। সেই আলোতে মাহতিমের মুখটা দেখতে পেয়ে আবার সেটা অন্ধকারে তলিয়ে গেল। মাহতিম ওর কানের পেছনে থেকে হাত সরিয়ে বিছানার দিকে এগিয়ে দিল, বাম পাশে থাকা মেহনুরের হাতটা ভাজে ভাজে ধরতে লাগল। মেহনুর নিজের হাতের উপর ধীরস্থিরে কার্যাদি টের পেয়ে মাথাটা সেদিকে ঘুরিয়ে এক পলক তাকাল। মাহতিম যে খুব কায়দামতো আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে নিচ্ছে সেটা বিদ্যুৎপৃষ্ঠের আলোতে এক ঝলক দেখতে পেল। মেহনুর সেদিকে উদ্বেগপূর্ণ চাহনিতে তাকিয়ে থাকলে মাহতিম ওর মুখের দিকে স্বাভাবিক কণ্ঠে বলল, এই মুহূর্তে তোমার কাছ থেকে চুমুর অধিকারটা চাইতাম না মেহনুর। নিশ্চয়ই তুমি আমার কথা শুনে আমাকে চরম অসভ্য ভেবে ফেলেছ। ভাবছ লোকটার চরিত্র আসলেই খুব খারাপ, বিয়ে করতে দেরি, অধিকার খাটাতে দেরি করল না। মেহনুর, এই সময় আমাকে খারাপ ভাবে নিও না। আমার হাতে সময় কম, তোমাকে 3টা দিনের বেশি সময় দিতে পারবো না। একটু আগে ফিল্ড থেকে খবর এসেছে। ভেবেছিলাম তোমাকে আরো কিছুদিন সময় দিতে পারবো, কিন্তু আমি ব্যর্থ। ওরা আমার অ্যাপ্লিকেশন ফিরিয়ে দিয়েছে, আমি এখানে কিছুই করতে পারবো না। তোমার মনে এখনো আমার জন্য শক্ত অনুভূতি হয়নি, যেটুকু আছে সেটুকু হালকার উপর ঝাপসা হয়ে আছে। কাজেই আমি যদি এখন চলে যাই, তুমি যে স্বস্তির নিঃশ্বাস ছাড়বে সেটা আমি জানি। খারাপ লাগছে একটা ব্যাপারে, তুমি আমার জন্য পাকাপোক্তভাবে কিছুই ফিল করো না। আমি যে চলে যাচ্ছি, এ ব্যাপারে তোমার খারাপও লাগবে না। মাহতিমের কথা কিছুই ধরতে পারল না মেহনুর। শুধু এটুকু সে বুঝতে পারল, মাহতিম খুব শীঘ্রই নিজের কর্মজীবনে ফিরে যাচ্ছে। মাহতিম কর্মজীবনের কোন স্তরে কাজ করছে সে সম্বন্ধে এখনো কিছু জানে না মেহনুর। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে হাতটা শক্ত করে ধরল মাহতিম। মুহূর্তের ভেতর হাতটা কাছে টেনে আনল সে, মেহনুরের উপর থেকে সরে গিয়ে কোমরের কাছটায় গেল। মেহনুরের কোমরটার দিকে ডান হাত বাড়িয়ে সেদিনের মতো কিছুটা অংশ উন্মুক্ত করে নিল। ব্লাউজটা একটু উপরে তুলে শাড়িটাও কিঞ্চিত নিচে নামিয়ে ফেলল, ঠিক সাথে সাথেই কাটাস্থানটা চোখের সামনে দেখতে পেল মাহতিম। ওমন সুন্দর চামড়ার উপর লম্বাটে কাটা দাগটা বোঝা যাচ্ছে। মাহতিম একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডান হাতের তর্জনী দিয়ে কাটা দাগটা স্পর্শ করতে থাকে। সেখান থেকে তর্জনী সরিয়ে আলতোভাবে বৃদ্ধাঙ্গুল চেপে ধরে। মেহনুরের দিকে মুখ তুলে ব্যথিত দৃষ্টিতে বলে, এখনো ব্যথা করে? মেহনুর সরল চাহনিতে তাকিয়ে থেকে মাথাটা না ভঙ্গিতে নেড়ে ওঠে। মাহতিম তার উত্তরটুকু পেয়ে আবার জায়গাটার দিকে তাকায়, বৃদ্ধাঙ্গুল দিয়ে 2-1 ছুঁয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকায়। মুঠোয় থাকা মেহনুরের হাতটা আলতোভাবে ধরে, চোখ দুটো বন্ধ করে কাটা দাগটার উপর নমনীয় ঠোঁট দুটোর চাপ দেয়। কোমরের উপর মৃদু চাপের অনুভূতিতে সংকোচ উৎকণ্ঠায় মেহনুর সংকুচিত হয়ে যায়। মাহতিমের বলপূর্ণ হাতটাকে নিজের সরু সরু আঙ্গুল দিয়ে লতার মতো আঁকড়ে ধরে মেহনুর, ভেতরের দহন ক্রিয়ায় উদ্বেলিত হয়ে পড়ে তখন। মেহনুরের কোমল চামড়া থেকে স্পর্শ সরিয়ে মেহনুরের হাতটা ছাড়িয়ে নেয়। মেহনুর চোখ খুলে তাকালে ততক্ষণে মাহতিম স্বাভাবিক রূপে বিছানায় শুয়ে পড়ে। পায়ের নিচ থেকে কাঁথাটা টেনে বুক পর্যন্ত ঢেকে ফেলে। ব্যস্ত সুরে মেহনুরের দিকে বলে, ঘুমাও, আমি আর বিরক্ত করব না। কাঁথাটা অর্ধেক ছেড়ে দিচ্ছি, দরকার পড়লে টেনে নিও। মাহতিম কথাটুকু শেষ করে মেহনুরের দিকে পিঠ দিয়ে ঘুমালো। মেহনুর সেই পিঠটার দিকে অপলক ভঙ্গিতে তাকিয়ে থেকে নিজের শেষমেশ অন্যপাশ ফিরে শুল। মাঝখানে সামান্য দূরত্ব রেখে দুজন দুদিকে মুখ ঘুরিয়ে নিল। মাহতিম সারাদিনের ধকল শেষে বিছানায় শুতেই ঘুমানোর জন্য দেরি করল না। শরীরের সব ক্লান্তি শেষে একটু বিশ্রামের জন্য ঘুমে তলিয়ে গেল তৎক্ষণাৎ।
এদিকে মেহনুর শত চেষ্টা করেও চোখে ঘুম আনতে সক্ষম হল না। যখনই চোখ দুটো ঘুমে ঢুলে আসে তখনই বজ্রপাতের ঠাস ঠাস আওয়াজে গা কাঁপিয়ে শিউরে ওঠে। এতক্ষণ বজ্রপাতের শব্দ কম হচ্ছিল, কিন্তু এখন তীব্রভাবে শব্দ হওয়াতে বিছানা শুদ্ধ কেঁপে কেঁপে উঠছে। ছোট থেকে বজ্রপাতের ভীতি আছে ওর, কান ফাটিয়ে বিকট শব্দ হলে অপ্রতিভ অবস্থায় পড়ে যায় মেহনুর। কানে দুহাতের তালু চেপে আছে, শব্দ না শোনার বৃথা চেষ্টা হিসেবে চোখ কুঁচকে আছে। এদিকে বাজের শব্দ যেন প্রতিযোগিতার মতো হচ্ছে, কার চেয়ে কে বেশি শব্দ করবে সেটা নিয়ে যুদ্ধ চলছে। ভয়ের চোটে চোখও বুঝতে পারছে না মেহনুর। ভয়ে ভয়ে চোখ দুটো খুললে আকাশ চিরে দিনের আলো ফুটে উঠল। ওমনেই মেহনুর প্রচণ্ড আতঙ্কে ব্যতিব্যস্ত হয়ে মাহতিমের পিঠের দিকে ধেয়ে আসল। কাঁথার ভেতরে গা লুকিয়ে পিঠের সাথে গুটিসুটি মেরে থাকল। মাহতিম তখন তন্দ্রাচ্ছন্ন ঘুমে মত্ত ছিল, কিন্তু পিঠের কাছে বিড়াল ছানার মতো নড়াচড়া টের পেলে চট করে চোখ খুলে তাকাল। ভ্রু দুটো সামান্য কুঁচকে ঘাপলা বোঝার চেষ্টা করল। মেহনুর কেন নড়াচড়া করছে সেটা প্রথমে স্পষ্ট না হলেও শেষে বজ্রপাতের বিষয়টা ধরতে পারল। কয়েক মিনিট চুপ থেকে মাহতিম ওই অবস্থায় শান্ত সুরে বলল, ওদিকে মুখ ঘুরাও। আদেশসূচক কথা শুনে মেহনুর দৃষ্টি উপরে তুলল। মাহতিম ওকে দূরে ঠেলতে চাইছে দেখে ওর মনটা ভীষণ ক্ষুব্ধ হল। মেহনুর নির্বাক হয়ে ভাবশূন্য হয়ে গেলে মাহতিম ওকে আবার বলে উঠল, তোমাকে কিছু বলেছি মেহনুর আফরিন? তখন যেভাবে শুয়েছিলে ওভাবে মুখ ঘুরিয়ে শো। মেহনুর হতভম্ব চাহনিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে পিছনের দিকে সরে গেল। এক পর্যায়ে অন্য পাশে মুখ ঘুরাতেই আগের মতো চুপচাপ ভঙ্গিতে শুয়ে পড়ল। ভয়ের কারণে কুণ্ঠিত মনটা ভাঙ্গা কাচের মতো চূর্ণবিচূর্ণ হয়ে গেল ওর। মাহতিম কি ওর কাছে অব্যক্ত কিছু চেয়েছিল, যেটার জন্য সে রাগ পুষিয়ে অভিমান দেখিয়ে দূরে সরিয়ে দিল? মেহনুর ভারী একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে নিল ঠিকই, কিন্তু পরক্ষণে চরমভাবে আশ্চর্য হয়ে গেল সে। মাহতিম ওকে পেছনে থেকে স্বল্প দূরত্ব রেখে আগলে ধরেছে, একটা হাত মেহনুরের গলার নিচে সাবধানে রেখে দিচ্ছে। কাঁথাটা দিয়ে গলা পর্যন্ত ঢেকে দিয়ে কানের কাছে মুখ এনে বলে, ভয় নেই, আমি আছি। বেশি ভয় লাগলে আমার হাতটা ধরতে পারো। মেহনুর কণ্ঠের শিহরণে চমকে উঠলে দ্রুত চক্ষুজোড়া বন্ধ করে ফেলল। তৎক্ষণাৎ একটা বাজে শব্দ হলে জীর্ণশীর্ণ মনে গলার নিচে পেশিবহুল হাতটা দুহাতে খাবলে ধরল। মাহতিম খানিকটা হেসে দিয়ে বালিশে মাথা রেখে দিল। মেহনুরের ভয়ার্ত অবস্থা দূর করার জন্য পেশিবহুল হাতটা দিয়ে শক্ত করে ধরে থাকল। অন্য হাতটা দিয়ে মেহনুরের খোপাটা খুলে চুলগুলো আঙ্গুলে পেঁচাতে লাগল। আঙ্গুলের ডগা দিয়ে মাথার চামড়ায় স্পর্শ করতেই আলতো সুরে বলল, তখন আমার হাতে চুমু কিভাবে দিল? একটুও লজ্জা করল না? মেহনুর গলা ভিজিয়ে ঢোক গিলে শান্তভাবে উত্তর দিল, আম্মা বলেছিল। মাহতিম উত্তর শুনে আহাম্মকের মতো তাকাল। চুলের চামড়ায় স্পর্শ করা বাদ দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, তোমার মা তো দেখি সাংঘাতিক মহিলা। সে কি করে জানল তোমার চুমু পেলে আমি খুশি হব? কথার খোলাখুলি অবস্থা দেখে খুব করে কেশে উঠল মেহনুর। গলাটা একটু খাকারি দিয়ে ঠোঁট কামড়ে বলল, স্বামীকে সম্মানিত ব্যক্তি বুঝাতে এই নিয়ম পালন করতে হয়। মাহতিমও ওকে জেরা করার জন্য প্রশ্ন করে বলল, তুমি কি তাহলে সম্মান করো? কোনো উত্তর এলো না মেহনুরের কাছ থেকে। মাহতিম বেকুলরূপে অপেক্ষা করল, কিন্তু আর শোনা হলো না উত্তরটা। মেহনুর গভীর নিদ্রায় ডুবে গিয়ে শরীর ছেড়ে দিল। ধীরগতিতে শরীরের ভারটা মাহতিমের বুকের সাথে মিশে যেতে থাকল। গলার কাছ থেকে খাবলে ধরা হাত দুটো ঢিলা হয়ে খসে পড়ল। মাহতিম ওর ঘুমের উপস্থিতি বুঝতে পেরে নিজের বুকটার সাথে মেহনুরের পিঠটা পুরোপুরি মিলিয়ে দিল। মাথা থেকে হাত সরিয়ে চুলের মধ্যে নাক ডুবিয়ে দিল। কেশবহুল মাথায় চোখ বন্ধ করে নাক ঘষতে লাগল কিছুক্ষণ। কেশের মোহে রোমাঞ্চকর অনুভূতিতে তলিয়ে যাচ্ছিল মাহতিম।
ছোট ছোট উষ্ণ স্পর্শ করছিল মেহনুরের কেশের মধ্যে। কেশের রাজ্য থেকে মুখ সরিয়ে বালিশ থেকে মাথা উঠাল। মেহনুরের ঘুমন্ত মুখটার দিকে দৃষ্টি রেখে মনেমনে বলল, কাছে আছি বলে গুরুত্ব বুঝতে পারছ না, দূরে চলে গেলে কি করবে? তীব্র আক্ষেপে নত হয়ে মাহতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ে। গলার কাছ থেকে হাত সরিয়ে এলোমেলো চুলগুলো গলা থেকে সরাতে থাকে। ওমনেই কালো বিন্দুতুল্য তিলটার দিকে চোখ আটকে যায় ওর। মেহনুরের ঘুমন্ত মুখটা আরেকবার দেখে নিতেই আনমনে হেসে ফেলল। মাহতিম গলার দিকে ঝুঁকে গেলে মেহনুর সাথে সাথে ঘুমের ঘোরে চাপা আরতে আম্মা বলে উঠল। দেহের ক্লান্তি আর ঘুমের জোর এতটাই বেশি ছিল, মেহনুর আবার বেঘোরে ঘুমের মধ্যে নিমগ্ন হয়ে গেল। কিছুই টের পেল না তখন। ভোরের আকাশটা নির্মল এখন। পাখির কিচিরমিচির ডাকে চারপাশ মুখরিত। গোত্রাতের বৃষ্টিতে সব ধুলো ময়লা ধুয়ে গেছে। গাছের পাতাগুলো সবুজ রঙে সজীব হয়ে উঠেছে। প্রাণবন্ত হয়ে গেছে আশেপাশের পরিবেশ। গ্রামের মানুষগুলো ঘুম শেষে জাগ্রত হচ্ছে এখন। কর্মকাণ্ডে যোগদানের জন্য কলপারে প্রাতঃকাজ সম্পন্ন করছে তারা। গৃহিণী মহিলারা ঝাড়ু হাতে কোমর নুয়ে উঠোন সাফ করছে, পুরুষরা তর্জনী আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কারের কাজ সারছে। পরিশ্রান্ত প্রকৃতি সকালের প্রথম রোদে ঝলমলিয়ে উঠেছে। হান্নান মোল্লা গতরাতে ঘুমাতে পারেননি, মেজ বউয়ের কাজকর্ম দেখে এক মুহূর্তের জন্য স্বস্তি পাননি। সুজলা সবসময়ের মতো আগে উঠে ঘরদুয়ার দেখতে থাকল। মাহমুদা সকালের নাস্তা তৈরিতে আটা নিয়ে বসে পড়ল। বাকিরা খুবই আরাম আয়েশে ঘুমে ডুবে থাকল, বিশেষ করে শেফালি আরও দেরি করে ঘুম থেকে উঠল। মেহনুর ঘুমে ধুলু চোখ দুটো শান্তভাবে খুলল, বড় একটা হাই তুলে হাতের তালুতে হাই ঢেকে নিল। চোখ দুটো কচলে হঠাৎ মাহতিমের কথা মনে পড়ল। সাথে সাথে ধপ করে বিছানা থেকে উঠে আশেপাশে তাকাতে লাগল, কিন্তু মাহতিম রুমের কোথাও নেই। মেহনুর এলোমেলো চুলগুলো খোপা পাকাতেই গা থেকে কাঁথা সরিয়ে নিল। বিছানা থেকে নেমেই টেবিলের দিকে বন্ধ জানালাটা খুলে দিল। জানালা দিয়ে বাইরের দিকে তাকালো সে। আকাশের উদাসী ভাব আজ আর নেই, মেঘাচ্ছন্ন রূপ এখন সাদা সাদৃশ্যে ছেয়ে আছে। দূরের তেপান্তরে সোনালি রোদের ঝিকিমিকি চলছে। মেহনুর সেখান থেকে সরে এসে গোসল করে আসে। গায়ে সাদা শাড়ির সাথে গোলাপি রঙের ব্লাউজ পরে ভেজা চুলগুলো গামছায় পেঁচিয়ে সোজা রুমে এসে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে থাকে। মেহনুর একমনে চুল মুছতে থাকলে পেছনে থেকে শেফালি নিঃশব্দে রুমে ঢুকে পড়ে। কোনো অজুব অনুমতি ছাড়া রুমে ঢুকাটা ওর নিত্যদিনের বাজে স্বভাব। মেহনুরকে ভয়াবহভাবে চমকে দিয়ে শেফালি চড়া গলায় তাচ্ছিল্যের হাসিতে বলল, তোর কপালে বিয়া জুটল তাহিলে? মেহনুর থতমত দৃষ্টিতে আয়না থেকে মুখ ঘুরিয়ে শেফালির দিকে তাকাল। শেফালির দিকে চোখ উঠানোর সাহস করেও চোখ উঠাতে পারল না মেহনুর। চুল থেকে গামছা সরিয়ে দ্রুত হাতটা নিচে নামিয়ে ফেলল। শেফালি এক কদম এগিয়ে এসে নতুন শাড়িটার ফেব্রিক দেখতে লাগল। 3 আঙ্গুলে চেক দিয়ে হাসতে হাসতে বলল, কম দামি কাপড়। এরপর যা হলো সেটার জন্য ধপ খেল দুজনই। শেফালি খুব চালাকি করে মেহনুরের হাতটা মুচড়ে ধরার চিন্তায় ছিল, যেটা সে সুযোগ মতো সবসময় করতে আসে। কিন্তু সে চিন্তায় পানি ঢেলে মাহতিম ব্যস্তভঙ্গিতে রুমে ঢুকে। শেফালির চালাকি এক লহমায় বুঝতে না পারলেও ভালো কিছু যে করতে আসেনি সেটা ভালোভাবে বুঝেছে। শেফালি ও মাহতিমের হুটহাট আগমন দেখে জোরপূর্বক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মাহতিম রুমে হাসি মুখে ঢুকেছিল, কিন্তু শেফালির উপস্থিতি দেখে মেজাজটা চরমভাবে বিগড়ে গেল। শেফালিকে ইচ্ছামতো অপমান করে তাড়াতে পারলে শান্তি লাগত। মাহতিম নিজেকে ধাতস্থ করে সহজাত কণ্ঠে বলল, আপনার আগমন যে ভালো লাগলো না মামি। আপনি এখানে কি করতে এসেছেন? এখানে কি প্রয়োজন? সেটা বললে একটু হেল্প করতে পারতাম।
শেফালি এমন কথার প্যাচ দেখে কি উত্তর দিবে খুঁজে পাচ্ছিল না। অহেতুক কারণে শুধু হিহি করে হেসে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ল। শেফালি চলে গেলে মেহনুর নিজের কাজে পুনরায় মনোযোগ দিল। আয়নায় চুল মুছতেই আর চোখে মাহতিমকে দেখতে পেল। একদম হালকা নীল রঙের পাঞ্জাবি পরেছে মাহতিম, যার গলার কলারটা গাঢ় নীল। মেহনুরের কিছুটা পেছনে দাঁড়িয়ে সেও আয়নায় তাকিয়ে চুলের ব্যাকব্রাশ করছে। মেহনুর আর চোখে তাকানো বন্ধ করে গামছায় কানটা মুছে নিচ্ছে, কিন্তু গলার দিকে নজর পড়তেই তৎক্ষণাৎ ভ্রু দুটো কুঁচকে গেল। গলার কাছে কালো তিলটার উপর লাল হয়ে আছে। গোল করে রক্ত জমে জায়গাটা কেমন হয়ে গিয়েছে। মেহনুর কপাল কুঁচকে জায়গাটার উপর আঙ্গুলে বুলাচ্ছিল। কৌতূহল মনে বারবার জায়গাটার উপর জোরে চাপ দিচ্ছিল, কিন্তু আয়নার দিকে নজর যেতেই প্রচণ্ড আশ্চর্য হয়ে গেল। মাহতিম আয়নায় তাকিয়ে দাম্ভিকতার সাথে পাঞ্জাবির বোতামগুলো লাগাচ্ছিল, কিন্তু মেহনুরের চাহনি দেখে সাথে সাথে বাঁকা ঠোঁটে হেসে দিল মাহতিম। মাহতিমের কপটাচারী হাসি দেখে কপালের ভাঁজগুলো স্বাভাবিক হয়ে গেল মেহনুরের। আকাশচুম্বী বিস্ময় নিয়ে হা হয়ে গেল সে। মাহতিমের বাঁকা হাসিটা দেখে বিমূঢ় হয়ে গেল মেহনুর। মাথার ভেতরটা ভো ভো করছে এখন। মাহতিমের কাণ্ডকারখানা দেখে প্রচণ্ড লজ্জায় গা কাটা দিয়ে উঠছে। রাতে কখন এই কাজটা করল বুঝতে পারছে না সে। মেহনুরের হড়কে যাওয়া মুখটা দেখে খুব মজা পাচ্ছে মাহতিম। মেহনুরকে আরো জ্বালাতন করার জন্য ওর দিকে পা চালিয়ে দিল। পাঞ্জাবির স্লিভগুলো ঠিক করতে করতে মেহনুরের পিছনে এসে দাঁড়াল। মেহনুর তাড়াতাড়ি দুকদম সরবে ভেবেছিল, কিন্তু মাহতিম সেই ভাবনার মধ্যে পানি ঢেলে সবকিছু নস্যাৎ করে দিল। মেহনুরের পেছনে দাঁড়িয়ে ওর ভেজা চুলগুলোতে হাত বাড়িয়ে দিল। মাথার তালুতে হাত রেখে সেই হাতটা ধীরে ধীরে নিচে নামাতে লাগল। এক পর্যায়ে ঘাড়ের কাছ থেকে চুল সরিয়ে বাঁকাধের দিকে এক ধীরগতিতে ঠেলে দিল। মেহনুর তখন আয়নার দিকে শান্তভাবে তাকিয়েছিল। মাহতিমের প্রতিটি কার্যকলাপ শক্ত হয়ে আয়নার ভেতর দেখতে পাচ্ছিল। চুলের টুপটাপ পানিতে গোলাপি ব্লাউজটা ভিজে গেছে ওর। ভিজে যাওয়ার কারণে মেহনুরের পাতলা পিঠটার সাথে লেপ্টে আছে এখন। মাহতিম ব্লাউজের অবস্থা পর্যবেক্ষণ করে আয়নার দিকে মেহনুরের পানে তাকালো। মাহতিমের ওমন গাঢ়দৃষ্টির চাহনি দেখে মেহনুর তৎক্ষণাৎ চারপাশের সবকিছু গুলিয়ে ফেলল। কোনো বিশেষ মন্ত্র জালে আবদ্ধ হয়ে শুধু মাহতিমের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে রইল। মাহতিম সর্বদার মতো নিঃশব্দে নিজের কার্যকৌশল চালাতে থাকল। মেহনুরের ডান কাঁধটার দিকে মুখ এগিয়ে ওর কাঁধের উপর থুতনি রেখে দিল। ওই থুতনি রাখার সাথে সাথেই রোমাঞ্চকর অনুভূতিতে সিক্ত হল মেহনুর। বড় বড় আঁখি দুটোর পাতা চট করে বন্ধ করে ফেলল তখন। মাহতিমের সম্মোহন করা অতুল স্পর্শে বশবর্তী হয়ে চুপটি মেরে রইল মেহনুর। চোখের সামনে ছোট্ট মানুষটার গুটিসুটি অবস্থা দেখে মনে মনে প্রচুর হাসি পাচ্ছে মাহতিমের, কিন্তু সেই হাসিটা পুরোদমে চেপে রেখে মেহনুরের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল, সেদিনের কথা মনে আছে, যেদিন তোমার রুমে ভুল করে এসেছিলাম? আমাকে দেখে তুমি কেমন করে ভয় পেয়েছিলে, কেমন করে চমকে গিয়েছিলে মনে পড়ে? ভুলবশত তোমার রুমে এসেছিলাম বলে সেদিন রাতে জ্বর বাঁধিয়ে ফেললে। আজ একই রুমে তোমার সাথে দাঁড়িয়ে আছি মেহনুর, সেই পরিচিত আয়নায় তাকিয়ে তোমার ছোট্ট মুখটা দেখছি। এই আয়নাটা তোমার সাথে প্রথম সাক্ষাতের সাক্ষী বহন করে। সেদিন আমি ছিলাম তোমার জীবনের অনাকাঙ্ক্ষিত অতিথি, তুমি ছিলে আমার জীবনের অপ্রত্যাশিত তিথি। আমার নজরে তুমি যেমন হুটহাট আগমন করেছ, স্বল্পদিনের মধ্যে তোমার অদৃশ্য গুণ দিয়ে আমাকে লতার মতো বেঁধে ফেলেছ। তোমার ওই ছোট্ট বুকটার মধ্যেও আমার জন্য প্রচুর ভালোবাসা ইতিমধ্যে স্থান নিয়ে ফেলেছে, ঘনীভূত হয়ে প্রকাশ করার জন্য সময় নিচ্ছে। মেহনুর, আমার কাছে তুমি যেই শান্তিটুকু অনুভব করো, সেটা বিভিন্ন ঘটনা থেকে আমি বুঝে গিয়েছি। কাল রাতে যখন বজ্রপাত হলো, তুমি চাইলে আমার হাতটা সরিয়ে দিতে পারতে। আমি তোমাকে আগলে রেখেছিলাম ঠিকই, কিন্তু সুপ্ত অধিকারবোধে জড়িয়েও রেখেছিলাম। কিন্তু তুমি সেটা মোটেও করনি, তুমি আমার বুকটার সাথে পিঠ লাগিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়েছ।
আর হাস্যকর ব্যাপার কি জানো? তুমি যে নিজের অজান্তেই তোমার ভরসার হাতটা আমার কাছে তুলে দিয়েছ, সেটা একবারও তুমি টের পাওনি। মেহনুর প্রতিটা বাক্য শোনার পরও শান্ত হয়ে রইল। চোখের পাতা আগের মতোই বন্ধ করে থাকল। শুধু অস্বাভাবিকভাবে একটা ব্যাপার পরিলক্ষিত হল, মেহনুর তখন অনবরত ঢোক গিলে গলা ভিজাচ্ছিল। মাহতিম কিছু সময় নীরব থাকার পর আয়না থেকে দৃষ্টি সরিয়ে নিল, মেহনুরের কাঁধ থেকে থুতনি সরিয়ে গলার দিকে এক পলকের জন্য তাকাল। জায়গাটা গোলাকার বৃত্তের মতো লাল হয়ে আছে, ক্ষুদ্র কালো তিলটা কেন্দ্রবিন্দুর বৃত্তের মাঝখানে ঠাঁই নিয়েছে। কাল রাতে ওই তিলটাই কিভাবে যেন আবেশে ডুবিয়ে দিয়েছিল, ওইটুকু সৌন্দর্যের কাছে মুগ্ধ হয়ে একটু বেপরোয়া আচরণ করেছিল মাহতিম। নিজের অবস্থার উপর বিভ্রান্ত হয়ে ঘুমন্ত মেহনুরের গলায় ঠোঁট বসিয়ে দাঁত চাপিয়েছিল। মাহতিম সেই দাগটার উপর নিবিষ্ট নয়নে তাকিয়ে রাতে অবস্থাটা চিন্তা করতে থাকল। কিন্তু সেই চিন্তার প্রহর এমন হয়ে উঠল, হঠাৎ মেহনুর অপ্রতিভ আচরণের মতো কেঁপে উঠল। পরপর 3 বার একই জায়গায় স্পর্শ পেয়ে দারুণ উৎকণ্ঠায় জর্জরিত হয়ে কুণ্ঠিত হল মেহনুর। মেহনুরের সংকোচ ভরা অবস্থা দেখে মাহতিম গলা থেকে মুখ সরিয়ে ফেলল, চটপট করে ওর কাছ থেকে 2 পা পিছিয়ে ফ্লোর থেকে গামছা তুলে নিল। মেহনুর ততক্ষণে স্বাভাবিক স্থিতিতে ফিরে আসলো, দ্রুত রুমের অন্যদিকে চলে যায়। মাহতিমের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য আলমারির দ্বার খুলে এমনি হাতাপিতা করতে থাকে। মাহতিম আধভেজা গামছাটা ড্রেসিং টেবিলের উপর রেখে স্ফীত একটা হাসি দিয়ে চলে যায়। রুমের ভেতর থেকে চলে যাওয়ার শব্দ শুনে বুকভর্তি নিঃশ্বাস ছাড়ে মেহনুর। লোকটা যে কথায় কাজে কর্মকাণ্ডে দারুণ লজ্জায় ফেলতে পারে, সে সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই এখন। মাহতিমের আদেশ মতে আজ 11টার দিকে রওনা দিবে সবাই। এখান থেকে বিদায়ের পাট চুকিয়ে মেহনুরকে সঙ্গে নিয়ে শহরগামী হবে। সকাল থেকেই সেটার জন্য তোড়জোড় শুরু হয়েছে। নীতি থেকে শুরু করে মাহদি পর্যন্ত লাগেজ গুছিয়ে ফেলেছে। একে একে সব মালপত্র জিপ আর মাইক্রোতে তুলে নিয়েছে সবাই। হান্নান শেখ অনেক অনুনয় করলেন থাকার জন্য, কিন্তু মাহতিমের কাছ থেকে আসলো ঘটনা শোনার পর তিনি আর বাধা দিলেন না। মেহনুরের বিদায় বার্তা শুনে খুশিতে গদগদ হয়ে গেছে শেফালি। বাড়ি থেকে আপদ বিদায় করতে পেরে নিজেকে রানীর মতো চিন্তা করছেন। এখন থেকে সুরাইয়াকে অধিক আদরের সিংহাসনে বসিয়ে দিবেন। সকলের কাছেই বানিয়ে দিবেন মেহনুরের চেয়েও মধ্যমণি। শেফালির এই দুর্ধর্ষ চিন্তার পেছনে কতখানি উগ্রস্বভাব ছিল সেটা কেউ জানত না। এমতাবস্থায় মেহনুরকে যখন মার্জার মেয়ে তুল্য এবং মাহতিমের স্ত্রীরূপে আজীবনের জন্য বিদায় জানাচ্ছিলেন, তখন শেফালি শেষবারের মতো মাহতিমকে আড়ালে ডেকে আনল। মাহতিমও বিদায়কালে দ্বিমত ভাব না রেখে শেফালির সাথে একটু দূরে এলো। হান্নান শেখ নিজ দায়িত্বে সবার গাড়িতে উঠার তদারকি দেখছেন, সবাই ঠিকঠাক মতো উঠেছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা সেদিকে তীব্র মনোযোগ নিক্ষেপ করেছেন। এদিকে শেফালির উগ্র ইন্ধনটা বুঝতে পারলেও মাহতিম কিছু বলল না। শেফালি শুধু একটাই কথা জোর খাটিয়ে বলল, তোমারে আমি একটা কথাই বলবার চাই। তুমি সুরাইয়ারে যেই ভাব করিয়া কষ্ট দিছ, সেই কথা কিন্তু শ্বশুর মশাইরে জানাই নাই। আজকা যদি রেসোর্টের ওই ঘটনা আব্বার কানে লাগায়া দিতাম, তোমার বিয়া কিন্তু জীবনেও মেহনুরের সাথে হইত না। তুমি ঠিকই সুরাইয়ারে বিয়া করবার লিগা বাধ্য থাকতা। শেফালির আউলফাউল কথা শুনে মাহতিম ভ্রু উঁচিয়ে তাকাল। এই মহিলা যে এত বেশি পরিমাণে ফালতু সে সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না, কিন্তু আজকের এই কথা শুনে সেটা পুরোপুরি বিশ্বাস করতে বাধ্য হল মাহতিম। শেফালির মতো মহিলাকে গলা ধাক্কা দিয়ে বের করা উচিত। এই মহিলার অতীত জানার পরও হান্নান মোল্লা কিভাবে মোল্লাবাড়িতে জায়গা দিয়েছেন সেটা মাহতিম কিছুতেই বুঝতে পারছে না। শেফালির এমন কথা শোনার পর ডানে তাকালো মাহতিম, সবাই কি সুন্দর হাসিখুশি উল্লাসে মেহনুরকে বিদায় জানাচ্ছে সেই দৃশ্যটা এক পলক দেখল।
এরপর সেখান থেকে চোখ ঘুরিয়ে শেফালির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। অল্প উচ্চতার মহিলা দেখে মাথা একটু নিচে নামিয়ে নিল। প্যান্টের ডান পকেট থেকে হাত বের করে তর্জনীটা একদম চোখ বরাবর তুলে শক্ত কণ্ঠে বলল মাহতিম, আপনি আমাকে চিনেন না, আমার ক্ষমতা সম্পর্কেও জানেন না। আমি যে এক তুড়িতে আপনার তাসের ঘর ভেঙে দিতে পারি সেটা হয়তো কল্পনাও করতে পারবেন না। আপনার মতো বেহাজাত মহিলার জন্য প্রত্যেকটা পরিবারে ঝগড়া লেগে থাকে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগে, কেউ কারোর মুখটা পর্যন্ত দেখতে পারে না। আপনি যে শেখ বংশের বড় ছেলের সাথে কোনো কাহিনী করেছেন আমি কিন্তু জানি। নিজের ছেলেকে কিভাবে বিদেশে পাঠিয়েছেন সেটারও ক্লিয়ার ডিটেলস আমার ওয়ালেটের লেফটে সাইডে ঘুমাচ্ছে। একটা জিনিস শিওর করে দিচ্ছি শেফালি মামি, যেই মাহতিমকে আপনি ভালো ভেবেছিলেন সেই মাহতিম কিন্তু ডেঞ্জারাস মানুষ। ক্ষমতা আমার পকেটে থাকে, যদি পকেট থেকে টেনে আনার ব্যবস্থা করেন তাহলে শুনে রাখেন, আপনার পুরো 14 গোষ্ঠী উদ্ধার করতে আমার টাইম লাগবে না। মাহতিম গরম গলায় কথা শুনিয়ে তর্জনী নামিয়ে নিল। শেফালির কাছ থেকে মাথা উঠালো ঠিকই, দৃষ্টি সরালো না সে। শেফালির অবস্থা তখন ভয়ে আতঙ্কে শোচনীয় হয়ে গেছে। মাহতিমের পেশা সম্বন্ধে না জেনেছে সেটা কোনোভাবেই রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু পেশাটার নাম এতই কঠিন ওর উর্বর মস্তিষ্ক মনে রাখতে পারে না। শেফালি বড় একটা ঢোক গিলে নিজের সংযত রেখে জোরপূর্বক হাসি দিল, কিন্তু সেই হাসিতে মাহতিমের মুখের অবস্থা পরিবর্তন হল না। শেফালি চোখ ছোট করে সহাস্যে হেসে দিয়ে মাহতিমের উদ্দেশ্যে বলল, তুমি জানি কিসে কাম করো? মাহতিমের মেজাজ আগুনের মতো দগদগ করছিল। এই দুমুখো মহিলাকে লাথি মেরে ঝাঁটা দিয়ে বিদায় করা উচিত। এমন মহিলা সমাজের জন্য অভিশাপ, পরিবারের জন্য কলঙ্ক। কিভাবে সেকেন্ডের ভেতর প্রসঙ্গ উল্টে স্বাভাবিক আচরণ করছে। মাহতিম মুখটা কঠোর করেই গরজ গলায় বলল, আপনার মতো মূর্খ ধূর্ত মহিলা আমার পেশাটা মনে রাখতে পারবে না। আপনার মতো মহিলা শুধু সংসারে আগুন লাগিয়ে নিষ্পাপ সাজতেন পারবে, দরকার পড়লে নিজের দোষটা সুন্দর করে আরেকজনের ঘাড়ে চাপাতে পারবে। আর আপনাকে একটা জিনিসের জন্য ধন্যবাদ জানাতে চাই, মেহনুরের ঘটনা নিয়ে বাড়িতে যদি পিন না লাগাতেন তাহলে হয়তো এত তাড়াতাড়ি বিয়ে করাটা পসিবল ছিল না। তাছাড়া সুরাইয়ার শাস্তি ওর নিয়তির উপর ছেড়ে দিলাম, কিন্তু আপনার শাস্তিটা ঠিকই নিশ্চিত করব। অপেক্ষা করুন। মাহতিমের শেষ কথাটা শুনে শেফালির মুখ থেকে হাসি চলে গেল। এমনভাবে হাসিহীন হল যেন খারাপ কিছুর মুখোমুখি হতে যাচ্ছে। মাহতিম আর সময় নষ্ট না করে জিপে চড়ে বসে শেফালিকে কোনো বিপদের ইঙ্গিত দিয়ে গেল। এখনো ধরতে পারছে না শেফালি, কিন্তু মাহতিমের কথাগুলো শোনার পর এখন বিদেশ পড়ুয়া ছেলে সজলের জন্য চিন্তা হচ্ছে। মাহতিম জিপে উঠে বসতেই মেজাজটা আরো চটে গেল। মার্জা কোনোভাবেই মেহনুরকে জিপে যেতে দিবে না। একটানা দীর্ঘ জার্নি, তার উপর কড়া রোদের মধ্যে মেহনুরের অবস্থা খারাপ হতে পারে। এসব চিন্তা করে মার্জা মেহনুরকে জিপে পাঠাতে নারাজ। এদিকে জিপের স্টিয়ারিং দুহাতে আঁকড়ের আগে গজগজ করছে মাহতিম। মাথাটা ডানে ঘুরিয়ে মাইক্রোর দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। মার্জাও মাইক্রোর জানালা দিয়ে চোখ রাঙিয়ে পাল্টা দৃষ্টি ছুড়ে তাকিয়ে দেখছে। মাছেলের এমন অন্তদৃষ্টি দেখে সবাই নির্বাক হয়ে গেছে। হান্নান মোল্লা এমন উটকো পরিস্থিতি দেখে তাড়াতাড়ি দুই দলকে শান্ত করার জন্য মাহতিমের কাছে যায়। মাহতিমের কাঁধে হাত রেখে নরম সুরে বললেন, মার্জা মা ঠিক করেছে মাহতিম, তুমি একটু দাদুর কথা চিন্তা করে দেখো। তোমাদের যেতে যদি 4 ঘন্টা লাগতো তাহলে আমি বাধা দিতাম না, কিন্তু এখানে অনেক সময় লাগবে, ও এত সময় জিপের মধ্যে ঠিকমতো চোখ বুঝতে পারবে না। 12টার দিকে কি রোদ উঠে জানো তো? গাড়িতে করে গেলে মার্জা ওকে দেখে রাখতে পারবে। তুমি ঠান্ডা হও। হান্নান শেখের যুক্তি শুনে মাহতিম কোনো দ্বন্দ্ব সৃষ্টি করল না।
চুপচাপ সেটা মেনে নিয়ে হ্যাঁ সূচকে সায় বুঝিয়ে দিল। মাহতিমের অবস্থা দেখে ড্রাইভিং সিটে বসা সিয়ামের হাসি পেল। পাশে বসা তৌফের কানের কাছে হাসি চেপে ফিসফিস করে বলল, বদ্দা চেতি গেছে। সিয়ামের মুখ থেকে চাটগাইয়া ভাষা শুনে হাসি আটকাতে হিমশিম খাচ্ছে তৌফা। উপরের দাঁত দিয়ে খুব কষ্টে নিচের ঠোঁট কামড়ে রেখেছে, হাসির দোটানায় ফেসে গিয়ে দুগাল ফুলিয়ে থেমে থেমে ফিসফিস শব্দ হচ্ছে। সেই ফিসফিস আওয়াজ শুনে ঠিক পেছনের সিটে থাকা মাহদি ভ্রু কুঁচকে ফেলল। মোবাইল গেমটা পজ করে মাথা পিছু ঘুরিয়ে মেহনুরের দিকে তাকালো, এরপর সামনে ঘুরাতেই তৎক্ষণাৎ তৌফের উদ্দেশ্যে বিরক্ত কণ্ঠে বলল, তৌফা ভাইয়া তুমি ফিস ফিস করে দুর্গন্ধ ছড়াবে না। মাহদির কথায় অকপটে হাসি থেমে গেল তৌফের। মাহদি দুর্গন্ধ দিয়ে কি বুঝালো কেউ সেটা বুঝতে পারেনি। সবার দৃষ্টি এখন মাহদির দিকে কেন্দ্রীভূত থাকলে মাহদি গলা খাকারি দিয়ে ভাবসাব ভঙ্গিতে বলল, আমার দিকে তাকাচ্ছ কেন? মাহদির প্রশ্ন শুনে ফারিন ওর মাথায় চাটটি মেরে বলল, তোর কথার মানে কি বলদা? কি বুঝাতে চাচ্ছিস? ফারিনের কথা শুনে মাহদি মনেমনে আরো বিরক্ত হল। ওদের মতো গণ্ডমূর্খের দল আর দুটো দেখেনি। মুখটা বিরক্তিতে ডুবিয়ে রেখে অ্যাটিটিউড নিয়ে বলল, তোমরা আসলেই এক একটা গাধা। বাদ শব্দের মধ্যে ব কেটে প বসাও। যা বুঝতে পারবে সেটাই তৌফা ভাইয়া ফুল স্পিডে ফিস ফিস করে দিচ্ছে। ফারিন ওর উত্তর শুনে চিন্তা করবে তার আগেই সিয়াম তৌফের দিকে ঝুঁকে এসে কপালে ভাঁজ ফেলে তাকালো, নিচু কণ্ঠে বলে উঠল, শালার ব্যাটা পাত দিতাছস? এককেরে চামড়া তুলমু এই কাজ করলে। সিয়ামের রাগত চেহারা দেখে তৌফা নিজে রাখবে না গালিগালাজ করবে বুঝে উঠতে পারছে না। মাহদি যে এমনভাবে ফাঁসিয়ে দিবে সেটা চিন্তার বাইরে ছিল। ওর ঘাড়টা ধরে ধরে মটকাতে পারলে ঠিক হতো, কিন্তু এখন মেহনুরের সামনে জোর গলায় কিচ্ছু বলতে পারছে না। শানাজের সাথে চুপি চুপি দুটো কথা সারার জন্য ইচ্ছে করে পেছনের সিটে বসেছে সৌভিক। সবাই যখন মেহনুরের সাথে কথা সেরে নিচ্ছিল, শানাজ তখন সৌভিকের জানালার কাছে হাত রেখে দিল। দৃষ্টি সামনে রেখে এমন ভান ধরল যেন হাতটা আনমনে রেখে দিয়েছে। সৌভিকও অন্যমনস্কের ভঙ্গি ধরে শানাজের হাতটার উপর নিজের হাত রেখে দিল। গাড়ির পেছনের সিটে একা বসা সৌভিক চট করে শানাজের হাতটা 5 আঙ্গুলে খামচে ধরল। যতটা তীব্রভাবে ধরলে হাতটা লাল টকটকে হয়ে যায়, সৌভিক ঠিক তেমনভাবেই ধরে থাকল। সৌভিক সামনে দিকে তাকিয়ে থাকলেও শানাজ এখন জানালা দিয়ে সৌভিকের দিকে তাকিয়ে আছে। সৌভিকের গাল ধরে মুখটা নিজের দিকে ফেরাতে ইচ্ছে করছে, সৌভিক যে ইচ্ছে করে শানাজের দিকে তাকাচ্ছে না বুঝে গেছে সে। শানাজ সজল চোখে তাকিয়ে থাকতেই শাড়ির আঁচলটা চোখ মুছার জন্য গালে তুলল, ওমনেই আঁচল দিয়ে মুখের একপাশ থেকে স্বর নামিয়ে বলল, একটাবার তাকাও সৌভিক, সামনে তাকিয়ে থেকো না। তুমি তো আমাকে ভুলে যাবে। সেখানকার আবহাওয়ায় গেলে আর আমাকে মনে করবে না। আমার মতো অজপাড়া গায়ের মেয়েকে নিশ্চয়ই ভুলে যাবে। কথাগুলো বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে বাজল। মাথার মধ্যে এমনভাবে রিরি করতে লাগলো সৌভিক তৎক্ষণাৎ শানাজের দিকে চকিত দৃষ্টিতে তাকালো। শানাজের লালোলাল অশ্রুসিক্ত চোখ দুটো দেখে ঢোক গিলতেও পীড়া হচ্ছে। শানাজের হাতটা ছেড়ে দিতেই থমকে গেল শানাজ। এদিকে গাড়ি ছাড়ার জন্য কথা উঠে গেছে, সৌভিক তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে কিছু বের করে শানাজের ডান হাতটা ধরল। সিয়াম গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে। সৌভিক চকচকে সিলভার রঙের বস্তুটা তর্জনী ও বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরতেই শানাজের মধ্যমা আঙ্গুলের পরের আঙুলটায় সুরসুর করে ঢুকিয়ে দিল। চকচকে বস্তুটা আঙ্গুলের সম্পূর্ণ ঢুকে যেতেই গাড়ি শো করে চলে গেল। শানাজ চলে যাওয়া গাড়িটার দিকে ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই ঝাপসা দৃষ্টিতে দেখতে পেল নীতি, মাহদি, তৌফা জানালা দিয়ে উকি মেরে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে,
বাড়ির সবাই সেই একইভাবে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে দিচ্ছে। সবার থেকে দূরে থাকা সানাজ শুধু শেষের সিটটার দিকে তাকালো, সৌভিক ওদের বিদায় জানালো না। গাড়িটা উঠোনের গরম ধুলো উড়িয়ে গেটের দিকে চলে গেলে সবাই পা ঘুরিয়ে বাড়িতে ঢুকে গেল। শুধু সানাজ বারবার ঝাপসা চোখ মুছে ব্যাকুল চিত্তে চলে যাওয়া গাড়িটা দেখতে থাকল। সৌভিককে শেষবার দেখার জন্য মনেমনে অনুনয় করছিল, আকুলি বিকুল করছিল, তীব্ররূপে দেখতে চাচ্ছিল। গেটটা দিয়ে বেরোবে অমনেই এক ঝলকের মতো সৌভিক মাথা বের করে সানাজের দিকে হাতের একটা 4 নাম্বার আঙুলটা দেখাতে লাগল। ইশারাটুকু করতেই সৌভিকের মুখটা মিলিয়ে গেল। সানাজ কান্না আটকানোর জন্য মুখে আঁচলো চেপে ধরতেই গাল গড়িয়ে বড় বড় প্রস্থের অশ্রু পড়তে লাগল। অশ্রুপূর্ণ চোখ খুলে কাঁপতে থাকা ডান হাতটা ধীরে ধীরে চোখের সামনে তুলল। ঠিক তখনই আবিষ্কার করে ফেলল, আঙ্গুলে স্থান নেওয়া চকচকে বস্তুটা সৌভিকের দেওয়া বিশেষ আংটি ছিল। চলবে ইনশাআল্লাহ।